আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সম্মানিত আজকের কেন্দ্রীয় কমিটি আয়োজিত অনলাইন প্রশিক্ষণ ক্লাসের মডারেটর তথা বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের সার্বিক যুগ্ম মহাসচিব, আমার আলোচ্য বিষয় ইতিমধ্যে আপনারা জেনেছেন, দ্রুত আরোগ্যের রূপরেখা। উপস্থিত সকলকে, যারা এখন শুনছেন, ভবিষ্যতে যারা শুনবেন, তাদের সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। অনলাইন এই ক্লাসে আপনাদের সহযোগিতা সার্বিকভাবে কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। আলোচনার যে বিষয়টি আমি উপস্থাপন করেছি আপনাদের সামনে, দ্রুত আরোগ্যের রূপরেখা, অর্গানন থেকেই নেওয়া কথা। অর্গাননের আলোকেই মূলত আমার আলোচনাটা আমি উপস্থাপন করতে চাই। আলোচনার উৎস সম্পর্কে দু একটি কথা বলে আমি ধারাবাহিকভাবে আলোচনার মধ্যে প্রবেশ করব ইনশাল্লাহ। হ্যানিম্যান তার ইন্ট্রোডাকশন লেখার পরে সূচিপত্রের মধ্যে এক দুই অ্যাফোরিজমকে একত্রে করে তিনি যে কথাটা উল্লেখ করতে চেয়েছেন, সেটা মূল কথাটা সেখানে দ্রুত, স্বচ্ছন্দ, স্থায়ীভাবে আরোগ্য সম্পাদনই চিকিৎসকের একমাত্র ব্রত বলে উল্লেখ করেছেন। মূলত এই তিনটি শব্দ, র্যাপিডলি, জেন্টলি অ্যান্ড পার্মানেন্টলি, এই তিনটি শব্দ মনে হয় যে অর্গাননের একটা মৌলিক ভিত্তিভূমি, যেখান থেকে আমরা শুরু করে অর্গাননের পথ চলার, অর্গানন জেনে পথ চলার দিকে অগ্রসর হতে পারি। আরম্ভের দিকে, যেহেতু আমি সামনের দিকে কিছু কথা বলবো, যে কথাগুলো হয়তো অনেকের কাছে গ্রহণযোগ্য হতে পারে, অনেকের কাছে নাও হতে পারে, তো এর ভিত্তিভূমি, আমার যে বক্তব্যের ভিত্তিভূমি স্থাপনের জন্য আমি যেহেতু বাইরের কথাটা বলতে চাই না, আমার নিজের কথাও বলতে চাই না, যে কথাগুলো বলবো সেগুলো আসলে বিগত যারা পথ প্রদর্শন করেছেন হ্যানিম্যানের পরে, তার ভিতরে সবচেয়ে মহাজ্ঞানী আমরা মনে করি, এবং পরবর্তী হ্যানিম্যানের পরবর্তী ভাষ্যকার হিসাবে যাকে আমরা গুরুত্ব দেই, তার কয়েকটি কথা উল্লেখ করে আমি আমার বক্তব্যের দিকে ধারাবাহিকভাবে এগিয়ে যাব। ডাক্তার জেটি ক্যান্টের শিক্ষা 1, 2, 3 অ্যাফোরিজমের আলোকে যদি চিন্তা করতে হয়, তিনি কয়েকটি কথা উল্লেখ করেছেন, যা আমার আলোচনার সর্বদিক শেষ পর্যন্ত আমি এই আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করব। উপমা উৎপ্রেক্ষার জন্য অথবা কিছু রেফারেন্স দেওয়ার জন্য হয়তো অন্য কোনো রেফারেন্স প্রয়োগ করা যেতে পারে। মানুষ বলতে যেটা আমরা বুঝি, মানুষের যে বাসগৃহ, হ্যানিম্যান ক্যান্ট এটা বলেছেন যে মানুষ তার বাসনা এবং বুদ্ধির যে সমষ্টি, এই দুটা মিলে মানব দেহ যে গঠিত হয়, এটা তার বাসগৃহ। অর্থাৎ এই স্থানে কে থাকে? বাসনা থাকে, ইচ্ছা থাকে, ইচ্ছাবৃত্তি থাকে, আর বুদ্ধিবৃত্তি থাকে। মানুষের মধ্যে খুঁজলে আমরা এটাই সাধারণত পেয়ে থাকি। দ্বিতীয়ত, যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, দেহের তন্ত্রগুলো, দেহের যে টিস্যুগুলো আছে, এইটা যে পরিবর্তনের ফলে, রোগের ফলে ঘটে, এগুলা কিন্তু রোগ নয়। রোগের ফলে তন্ত্রগুলার পরিবর্তন ঘটে, বাইরে যা আমরা দেখতে পাই, কিন্তু এগুলাকে রোগ হিসাবে মনে করা ক্যান্ট যেমন এখানে গ্রহণ করেননি,
তেমনি হ্যানিম্যানের কথার থেকেই ক্যান্ট এই কথাটা বিশ্লেষণ করে বলেছে। বিভিন্ন অ্যাফোরিজমের মধ্যে এই কথাগুলো ছড়ানো আছে। বর্তমান সমাজে এই কথাগুলো এত বেশিভাবে প্রভাব বিস্তার করেছে যে আমি এখানে উল্লেখ করতে বাধ্য হচ্ছি। রোগের উপসর্গকে যে চিকিৎসক রোগ হিসাবে বিবেচনা করেন এবং আশা করেন তিনি রোগটাকে নির্মূল করবেন, তিনি রোগটাকে সারিয়ে তুলবেন, তিনি তাকে পাগল বলে উল্লেখ করেছেন। রোগের উপসর্গ বাইরে থেকে সারিয়ে দিবেন এবং এটাকে রোগ হিসাবে বিবেচনা করে অভ্যন্তরীণভাবে পরীক্ষা নিরীক্ষা করলেও আশা করেন যিনি তিনি রোগ নির্মূল করবেন। ক্যান্ট তাকে পাগল বলেছে, আমরা বলি না। এখান থেকে এই কথাও তিনি বলেছেন যে বাহ্যিক কারণে মানুষ রুগ্ন হয় না। রুগ্ন হওয়ার যত প্রকার সমস্যা আছে, যত প্রকার কারণ আছে, অভ্যন্তরীণ কারণ তার জন্য মূল দায়। তার নিজের মধ্যে যে সমস্ত কারণগুলো বর্তমান, তা থেকেই রোগের সৃষ্টি হয়। এই কয়টা কথা মনে রাখতে পারলে, এই চারটি কথা সূচনায় আমি আপনাদের সামনে এই জন্য পেশ করছি, আমার সকল কথার মধ্যে এই কথাগুলো ছড়ানো ছিটানো থাকে এবং আমি নিজের কথা বলে সেগুলো আমি চালিয়ে দিতে চাই না। হ্যানিম্যান বলেছেন, ক্যান্ট এখানে গবেষণা করে তার দর্শনের মধ্যে, দার্শনিক বক্তব্যের মধ্যে তিনি এইটা উল্লেখ করেছেন, যার জন্য আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এই কথাগুলো এখানে উল্লেখ করলাম। আমার আলোচ্য বিষয়টা আপনাদের বেশ এখন জানা হয়ে গেছে। দ্রুত আরোগ্যের জন্য আলোচ্য বিষয় থেকে তাহলে কি জানতে পারবো আমরা যে জানলাম যে দ্রুত আরোগ্যের রূপরেখা, আমি জাস্ট আউটলাইনটা দেবো, রূপরেখাটা দেবো। সার্বিক আলোচনা এখানে সম্ভব নয় পুরো অর্গানের, পুরো অর্গানটাই তো মূলত রূপরেখা। তো আমরা এখান থেকে জানতে পারবো কি, এর একটা সীমা নির্ধারণ করে নেওয়া দরকার, যেন আমি এই সীমার বাইরে চলে না যাই। সীমাটা আমার জন্য আমি নির্ধারণ করে নিচ্ছি, আপনাদের বুঝার সুবিধার জন্য হয়তো কাজে লাগবে। আমি চারটি কথা এখানে প্রকাশ করি, আজকের আলোচনার মধ্যে আমি চারটি কথা উল্লেখ করি। একটা হলো নিয়ম নীতি। অর্গাননের নিয়ম নীতি দ্রুত আরোগ্যের প্রধান উপাদান। আমরা বাইরের থেকে যদি নিয়ম নীতি খুঁজি যে দ্রুত আরোগ্য করব রুগী, এটা আমাদের জন্য ভুল হবে, এটা ঠিক হবে। যার জন্য একটা সীমা নির্ধারণ করে নিলাম যে উপাদানটা আমরা কোথায় পাবো, অর্গাননের মধ্যে পাবো। দেখি আলোচনার দিক থেকে আমরা চেষ্টা করি। আর সব জায়গায় প্রথম 1 অ্যাফোরিজম, 2 অ্যাফোরিজম, আরও বিভিন্ন স্থানে যে কথাটা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে বলেছেন হ্যানিম্যান, তা হলো স্বাস্থ্য পুনঃসংস্থাপন। এইটাই আরোগ্যের মূল টার্গেট। হ্যানিম্যানের মূল টার্গেটটা আমরা সামনের দিকে এটা ব্যাখ্যায় জানবো। স্বাস্থ্যকে ফিরিয়ে দিতে হবে। এটা বাস্তব দিক নির্দেশনাটা কি, এ ফিরিয়ে দেওয়ার পথে আমাদের বাস্তব কি কি পদক্ষেপ নিতে হবে, প্র্যাকটিক্যাল কি পদক্ষেপ নিতে হবে। তাত্ত্বিকভাবে তো আমরা জানি কথাটা। এই জন্য এখানে দেখা গেছে এই আলোচনার মধ্যে যে নূতন পদ্ধতি যেটা হ্যানিম্যানের, এই দ্রুত আরোগ্যের প্রধান হাতিয়ার লাগবে। দিক নির্দেশনা জানলেই হবে না, উপাদানগুলা জানলেই হবে না। দিক নির্দেশনা আপনি যত জানেন কোনো লাভ নাই, মানবো না, কেউ বলবে যে মানি না, তা আপনি কী করবেন? কিন্তু এই জন্য দ্রুত আরোগ্যের প্রধান হাতিয়ার কি, এটাও আপনার সাথে রাখতে হবে। এই জন্য আরোগ্যের ক্ষেত্র ও চিকিৎসকের প্রস্তুতি পর্ব আছে। আমরা সদৃশ বিধান অনুযায়ী চিকিৎসা করবো, লেকচার শুনবো, এখানে বেশ অনেক লোক হবে, আমরা তার ভিতরে বক্তব্য দেব, কিন্তু আমরা নিজেরা প্রস্তুতি গ্রহণ করব না। চিকিৎসকের এর জন্য প্রস্তুতি পর্ব থাকতে হবে। যদি আমার হাতিয়ার থাকে আর প্রস্তুতি পর্ব না থাকে, তো ওই হাতিয়ারে তো আমি নিজেই ধ্বংস হয়ে যাব। যার জন্য শুধু হাতিয়ার থাকলে হবে না, আমাদের প্রস্তুতি পর্বের জন্য কী কাজ করতে হবে তাও আমাদেরকে জানতে হবে। এই কয়টা কথাকে আমি এখানে আছে কি, থিওরি, রেস্টোর, অ্যাডমিনিস্ট্রেশন আর ডিজিজ সম্পর্কে কথাটা উল্লেখ করে
আমি একটা শব্দ উল্লেখ করেছি যে আপনাদের বুঝার সুবিধার জন্য অথবা স্মরণ রাখার সুবিধার জন্য। সেটা হলো, আসুন আমরা আমরা হোমিওপ্যাথিওয়ালারা কিন্তু ব্যবসায়ের সাথে জড়িত না, আমরা নিজেরা ব্যবসা করি না, কিন্তু আমাদের অন্তরে এবং রুগীর অন্তরে ব্যবসায়িক একটা দৃষ্টিভঙ্গি কাজ করে। অর্থাৎ অলিখিত একটা চুক্তি, এই ট্রেড অর্থ এখানে চুক্তিপত্র রুগীর সাথে এবং চিকিৎসকের। একজন বিজ্ঞ দার্শনিককে আমার এখন স্মরণ নাই, বলেছিলেন যে আসলে চিকিৎসা বিজ্ঞানটা হলো রুগীর সাথে এবং চিকিৎসকের সাথে অলিখিত একটা চুক্তি, অদৃশ্য চুক্তি। এবং আর কথাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন একজন চিকিৎসককে একজন রুগী কত বিশ্বাস করে, মুমূর্ষতার রুগীটা সব কিছু ফেলে দিয়ে, সব টাকা পয়সা যা লাগে চিন্তা না করে রুগীর কাছে, ডাক্তারের কাছে চলে আসে। ডাক্তার সাহেব, এমন অবস্থাও দেখেছি যে ডাক্তার সাহেব আমার এই ছেলেটাকে ভালো করে দেন, যত টাকা লাগে যা লাগে আমরা দিই। আপনাদের অভিজ্ঞতা আছে নিশ্চয়ই, ডাক্তারের কাছে সারেন্ডার করে, এমন সারেন্ডার করে যা বোধহয় পৃথিবীর আর কারো কাছে করে না। তার রুগ্ন অবস্থার জন্য একটা বয়স্ক লোক, একটা কথা মনে পড়লো যেন, একটা বয়স্ক লোক মেডিকেলে চাকরি করে হঠাৎ করে এসে পা ধরে হাউমাউ করে কেঁদে দিল, ডাক্তার সাহেব আমাকে বাঁচায়। অনেক ঠান্ডা করার পরে তাকে বললাম যে কী হয়েছে, বলে যে আমি 5-7 দিন আগে বিয়ে করছি, এখন অবস্থা খারাপ, আমার বউই থাকবে না। যাই হোক, তাকে থামিয়ে দেওয়া। কত সারেন্ডার করে, কথাটা এখানে যে কত আত্মবিশ্বাস নিয়ে। এই চুক্তিটা কিসের? অলিখিত একটা চুক্তি, যে এই ডাক্তার সব পারবে, অমুক ডাক্তার পারবে, যে কোনো ডাক্তারের কাছেই যাবে। আর ডাক্তারও কিন্তু সেই চুক্তিতে সায় দেন, স্বাক্ষর দেন অদৃশ্যভাবে, হৃদয়ে হৃদয়ে। কীভাবে সায় দেন? সায় দেয় এইভাবে যে হ্যাঁ, মাথায় হাত বুলিয়ে, আচ্ছা দেখি আমি কি করতে পারি, আমি চেষ্টা করতে পারি, আমি দেখি তোমার এটা ভালো করে দেব। এবং চিন্তাও করে, তখন কিন্তু টাকার চিন্তা থাকে না, কত টাকা দেবে তার কন্ট্রাক্টটা থাকে না। ব্যতিক্রম কিছু কন্ট্রাক্টর আছে, আমি তাদের কথা উল্লেখ করব না, ব্যতিক্রম ধর্মী তারা, এক্সেপশন ইজ নট ল। ম্যাক্সিমাম ডাক্তাররাই অন্তর কেঁদে উঠে রুগীর জন্য, এবং অলিখিত চুক্তি, এটাকেই আমি বলছি ট্রেড। এই চুক্তিটা রুগীর সাথে এবং চিকিৎসকের সাথে। এই চুক্তিটার কথা বলতে গিয়েই আমাদেরকে মানতে হবে যেই কথাটা আগে বললাম, আরোগ্য তথ্য মানতে হবে, থিওরিটা মানতে হবে পূর্ণভাবে, প্রস্তুতির জন্য আমাদেরকে এই চুক্তিটা বাস্তবায়নের জন্য। আর আমাদেরকে পুনঃস্বাস্থ্য সংস্থাপনের জন্য সমস্ত কিছু জানতে হবে, ঔষধ প্রয়োগের এবং প্রস্তুতের যত প্রকার যা আছে আমাদের জানতে হবে। কারণ এই যে বিশ্বাস, এই যে অলিখিত চুক্তি, রুগীর কাছে আমাদের দায়বদ্ধতা, এই দায়বদ্ধতা থেকে আমাদের এড়াবার জন্য, নাহলে পরকালেও শান্তি পাব। তাইলে রোগের আরোগ্যকর যে অবস্থা, তাইলে আমরা দেখতে পাবো, রুগীও আরোগ্য লাভ করবে। আমার এই কথাটা এখানেই শেষ করে আমি আমার আলোচনার 1 নম্বর, প্রথম যে আপনাদের সামনে নিয়ম নীতির কথা বলেছি দ্রুত আরোগ্যের, সেই কথাটার দিকে আমি অগ্রসর হব। আমি কথাটা বলেছি এই যে অর্গাননের নিয়ম নীতি দ্রুত আরোগ্যের প্রধান উপাদান। কেন? আপনারা প্রশ্ন করতে পারেন যে এটা কেন? কারণ হেনিম্যান বলেছেন, আমরা হেনিম্যানের আবিষ্কৃত পথ চলি, হেনিম্যানের আবিষ্কৃত পথে হোমিওপ্যাথি চিকিৎসা করি। হেনিম্যান যা বলেছে তাকে তো আমরা অস্বীকার করতে পারি না। হেনিম্যান বলেছেন আমার বিশ্বাসের ফসলসমূহ এই গ্রন্থ লেখা আছে, এটা পিছনে আলোচনা হয়ে গেছে। হেনিম্যান বলেছেন আমার পূর্বে প্রকৃত আরোগ্যকলা আবিষ্কৃত হয়নি, আমি বিশ্বাস করি। এই বিশ্বাস যারা করেন না তারা হোমিওপ্যাথি বাদ দিয়ে অন্য ব্যবসা করলে তো ভালো হয়। অর্গাননে বলেছে, কাজে অর্গানন বারবার অধ্যয়ন করতে হবে। যারা অর্গাননকে পাশ কাটিয়ে অন্য চিন্তা করেন তারা ভুল পথে আসে। তাই হেনিম্যান বলেছেন, এই জন্যই আমার আবিষ্কৃত প্রকৃত আরোগ্যকলা হোমিওপ্যাথি। এই হোমিওপ্যাথিকে এই জন্য আমরা উপাদান এখান থেকেই নেব, আমরা বাইরের থেকে উপাদান নেব না। হ্যাঁ, আমরা সাহায্য নেব। বিজ্ঞজন চলে গেছে দীর্ঘদিন আগে, হেনিম্যানের পরে বহু বিজ্ঞজন এসে, প্রত্যেককে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করব। কিন্তু হেনিম্যানের
পথের ব্যতিক্রম হয়ে যদি কেউ কিছু করে তাহলে সেখানে আমরা মানব না। হ্যানিম্যান বলেছে একটা ওষুধ দেওয়ার কথা, কেউ বলে ফাইল প্যাটার্ন সহ 10টা ওষুধ দিতে হবে, মানি না। আমি অর্গাননকে মানি। এই জন্য অর্গানন অধ্যয়ন করা আমাদের প্রত্যেকের উচিত, প্রত্যেক চিকিৎসকের উচিত অর্গানন অধ্যয়ন করা। কিছু চিকিৎসক আছেন যারা বলেন যে অর্গানন তো পড়ে পাশ করে আসছি, আর দরকার নাই। আমার কাছে কয়েকজন বলেছে যে আর তো অর্গানন দরকার নাই, নিয়ম নীতি তো বাইরে লেখা আছে। আমাকে প্রশ্ন করেছেন গত কয়েকদিন আগে। এইভাবে যারা কথা বলেন তারা আসলে হোমিওপ্যাথি বোঝেন কিনা এটা নিয়ে আমার প্রশ্ন আছে। অর্গানন পড়া লাগে না, নিয়ম নীতি লেখা আছে, বিজ্ঞজনেরা নিয়ম নীতি দিয়ে গেছে, ঔষধ প্রয়োগের কথা দিয়ে দিচ্ছে। এখন আর দরকার কি? বড় বড় ম্যাটেরিয়া মেডিকেল লেখা হয়ে গেছে, অর্গানন আমার বারবার পড়ার দরকার কি? এখানে বিভ্রান্তিটা এই জায়গাটায়, এই জায়গা থেকে মুক্ত করার জন্যই আমার মূলত অর্গানন ভিত্তিক আলোচনা। আমি জানি আমার চেয়ে অনেক বিজ্ঞ লোক আছেন যারা অর্গানন আমাকে পড়াতে পারেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি আমি শুধু পথটা শুরু করে দিলাম, আমি শুধু আরম্ভটা করলাম, শেষ কথা বলার অধিকার আমার নাই, যোগ্যতাও নাই। যার জন্য আমি মনে করি অর্গানন ভিত্তিক আলোচনা অবশ্যই হওয়া উচিত। যত বেশি চর্চা হবে অর্গানন, তত হোমিওপ্যাথি সঠিক পথে চলবে, তত হোমিওপ্যাথির উপরে বালা মুসিবত যত আছে সব ধ্বংস হয়ে যাবে। আজকে ডাক্তার লিখতে পারেন না, আজকে এটা লিখতে পারেন না, আমরা লিখতে পারি না, কত রকম আছে। 250 বছর পর্যন্ত তো চলে আসলো, এখনো চলবে সামনে। এ নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই, হোমিওপ্যাথি টিকেই থাকবে। কিন্তু আমাদের অযোগ্যতাগুলোও তো আমাদের বুঝতে হবে যে আমরা কোন জায়গায় বিভ্রান্ত, কোন পয়েন্টের থেকে আমরা বিচ্যুত হচ্ছি। এই জন্য অর্গানন যে প্রধান, এবং আমি আজকে যেহেতু অর্গাননের গত ক্লাসে আমি বলেছিলাম আমি অর্গাননের বাইরে ছিলাম গত ক্লাস পর্যন্ত, এই ক্লাসে আমি অর্গাননের অ্যাফোরিজমের গুলোর মধ্যে আমি প্রবেশ করব এবং করলাম। যে প্রবেশ পথে ঘরের ভিতরে কি আছে দেখি না, একটু উকি দিয়ে আমি দরজা খুলে দেখি যে আসলে কি কি আছে। একটা ছায়াচিত্র, পুরো অর্গানন তো আর দেখানো যাবে না, একটা ছায়াচিত্র যে হ্যাঁ আপনাদের মানুষ পথে যদি এইটা অঙ্কন করা যায় যে এইরকম একটা ছায়া অর্গাননের মধ্যে আছে। অর্গাননকে খুব কঠিন মনে করা, এটা তো আসলে কঠিন, কোনো পুস্তককে কঠিন মনে করা, যে ধর্মগ্রন্থকে আমরা যেরকম করি যে এত কঠিন এটা নিজেরা বোঝা যাবে না, এটা মাথার উপরে রেখে দাও, বড় তাকের উপরে ভালো করে ভালো দিয়ে কাগজ দিয়ে মুড়ে রেখে দাও, পড়ার দরকার নাই। আজকে অর্গানের অবস্থা কি এরকম কিনা আমার এইরকম প্রশ্ন জাগে যে ওটা মুড়ে রেখে দাও, ওটা আমাদের বাস্তব জীবনে কোনো কাজে লাগবে না, ওইটা শুধু ধুয়ে ধুয়ে পানি খাবো, এইরকম অবস্থা হলো কি না এটা একটা প্রশ্ন। আমি তো মনে করি একটা লাইন অ্যাফোরিজম এক মনে যদি ভালো করে পড়া যায় তাহলে পুরো অর্গাননের জিনিসটা পাওয়া যায়। ওইটাকে সংক্ষেপ করে এক নজরে অর্গাননকে দেখার জন্য, একটা উকি দেওয়ার জন্য, দরজাটা তালা খুলে একটা উকি দেওয়ার জন্য আমি একটা লাইন আপনাদের সামনে সেট করতে চাই নতুনভাবে। এটা হয়তো কোনো বইতে খুঁজে পাবেন না, আমার কথা ইচ্ছা হলে গ্রহণ করবেন, না ফেলে দেবেন, কোনো সমস্যা নাই। কেউ বলে নাই বিধায় আমি বলতে পারবো না কথাটা, তো এটা নয়। লাইনটা হলো এই: চিকিৎসকে জানতে হবে গতিময় সদৃশ আরোগ্য বিধান। চিকিৎসককে জানতে হবে গতিময় সদৃশ আরোগ্য বিধান। এই সেন্টেন্সটা মনে করলেই পুরো অর্গাননের জিনিসটা আপনার মগজের মধ্যে চলে আসবে। পুরো অর্গানন ছাত্রদের জন্য বেশি কাজে লাগবে। যারা বিজ্ঞজন আছেন তাদের জন্য তো আমি আসলে কথা বলি না, তাদের সামনে আমি পরীক্ষা দেওয়ার জন্য আছি। যদি আমার কোনো ভুল হয় দয়া করে ইনবক্সে আমাকে নক করবেন, আমি আমার মতো করে আমি শুধরিয়ে নেব। যদি অর্গানের সাথে আমি কোনো ভুল করে থাকি, ভুল বলে থাকি, আমি শুধরে নেব। আমার লেকচারটা তরুণদের জন্য, সদ্য যারা ডাক্তারি করবেন তাদের জন্য মূলত বক্তব্যটা। আর যারা সহযোগিতা করছেন বিজ্ঞজন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ, নমস্কার, তাদের প্রতি শ্রদ্ধা আমার অবশ্যই সর্বসময় আছে। এই কয়টা কথা, তাহলে 4টা শব্দ এখানে মুখ্য আছে: চিকিৎসক, গতিময় সদৃশ আরোগ্য বিধান। চিকিৎসকের জানার জন্য 1 থেকে 8 অ্যাফোরিজম আপনি ভালো করে যদি আত্মস্থ করে নিজের বুকে হাত দিয়ে বলেন যে হ্যাঁ আমি জেনেছি, আমি মেনেছি, আমি এই অনুযায়ী চলবে, দেন ইউ আর এ হোমিওপ্যাথ। আমার সদৃশ বিধানকে জানতে হবে, হাউ টু বি এ স্টোর, এটা জানতে হবে। সামনের দিকে আমরা প্রতিটা বিষয়ে আলোচনার মধ্যে পৌঁছবো, আজকে না, ধারাবাহিকভাবে। আর আমাদেরকে মূল যেটা জানতে হবে
সিক টু হেলথ, কী করে স্বাস্থ্যটা, যুগ্ম অবস্থাটা স্বাস্থ্য ফিরে আসে, স্বাস্থ্যকে আগে জানতে হবে, তাইলে হবে আরোগ্য। এই মূল কথাগুলো সব অ্যাফোরিজম এখানে আছে। 1 থেকে 8 আছে, 9 থেকে 23-এর মধ্যে গতিময়। গতিময় ছাড়া কিছু নাই, গতি ছাড়া পৃথিবীই চলে না। গতি নাই, পৃথিবী স্থবির। গতিতে জীবন মম, বাকিতে মানে স্থবিরতাই মৃত্যু। তাইলে গতি ছাড়া আমাদের কাছে গতিরময় এই হোমিওপ্যাথিটা স্থূল নয়, গতিশীল। এর জীবনী শক্তি গতিশীল, এর ঔষধ গতিশীল, আরোগ্যটাও, রোগ শক্তি গতিশীল, সব গতিশীল। ইনশাল্লাহ আমরা সুযোগ পেলে আলোচনার দিকে যাব এক সময়। আর দেখেন কি করে সদৃশ বিধান আসছে, কি করে স্থাপিত করতে হবে স্বাস্থ্য, তা বলা আছে 24 থেকে 71-এর মধ্যে। আর আরোগ্য করার যে পদ্ধতিটা, সেটা সামনের দিকে আমি বলছি। কালো অংশটা বলা হয়ে গেছে, ডান দিকের অংশটা বাকি আছে। গুরুত্বপূর্ণ বিষয়সমূহের মধ্যে আরোগ্য বিধানের, সেখানে আরোগ্য বিধানের কথা যদি বলেন তাহলে রোগ বিষয়ক জ্ঞান লাগবে। 72 থেকে আপনার রোগের কি আছে, রোগীলিপি কীভাবে নিতে হয়, সব এটার মধ্যে আছে। আর ঔষধ বিষয়ক জ্ঞান লাগবে, প্রয়োগ বিষয়ক জ্ঞান লাগবে। একটা চিকিৎসকের, শোনেন, একটা চিকিৎসকের চেম্বার দিতে কিচ্ছু জানা লাগে না, 2টা বিষয় জানা লাগে। হোমিও, হ ম ও এ জানলেই হয়ে, হতে হ্যানিম্যানের জীবনটা একটু ভালো করে আত্মস্থ করা, আর মতে ম্যাটেরিয়া মেডিকাকে ভালো করে, ম্যাটেরিয়া মেডিকা যেহেতু মূল জিনিস, ম্যাটেরিয়া মেডিকাকে ভালো করে আয়ত্ত করা, এবং এইটার পথ প্রদর্শক কীভাবে আপনি ব্যবহার করবেন, এটা হলো অর্গানন, এটা জানা। এতটুকু জানলেই হয়ে গেল। আর একজন চিকিৎসকের সামনে কি আছে, বেশি কিছু নাই তো। একজন চিকিৎসক আপনি চেম্বারে বসছেন, আপনি অর্গাননের জ্ঞান নিয়ে বসে থাকবেন, তার চোখে সামনে আপনার রুগী আছে, রুগী সম্পর্কে জানার জন্য যত প্রকার কায়দা আপনি বের করবেন, আপনার তাকে ওষুধ আছে, ওষুধের প্রস্তুত প্রণালী সহ আপনি নিয়ে বসা আছেন, তাতেও তো হবে না। প্রয়োগ প্রণালীটা জানতে হবে, পর্যবেক্ষণটা জানতে হবে, যা শেষের দিকে আলোচনার ধারাবাহিকতায় ইনশাল্লাহ চলবে। আসুন তাইলে আমরা আলোচনার একটা ধারাবাহিকতার মধ্যে থেকে আমি আরও কিছু কথা বলবো। সেটা হলো, আমার আলোচনার মধ্যে আজকের আলোচনার জিনিসটা আপনাদের সামনে মোটামুটি প্রকাশ করা হয়েছে যা জানবো। আর চিকিৎসকের বিষয়ে আমরা পুরো জ্ঞানটা অর্জন আজকে করতে পারবো না। আমরা যে জ্ঞানটা অর্জন করব সেটা হলো, আমরা উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে কিছু জানবো, আর নীতি আদর্শ সম্পর্কে কিছু কথা জানবো, বৈশিষ্ট্য সম্পর্কে কিছু কথা জানবো। যোগ্যতা সম্পর্কে আজকে জানা সম্ভব হবে না, পরবর্তী ক্লাসের ধারাবাহিক ক্লাসে আশা করি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব, যদি আপনারা সহযোগিতা করেন। গতিময়ের কথা বলেছি, 3টা কথা আছে, জীবনী শক্তি, রোগ শক্তি, ঔষধ শক্তি, এটাই হলো গতিময়। আর ধারাবাহিকভাবে এইগুলা ভাগ ভাগ, পার্ট বাই, প্রত্যেকটা একদিন একদিন করে আলোচনা যদি করা যায়, যেমন সদৃশ নীতি নিয়েই একদিন আলোচনা হোক। বিসদৃশ নীতিটা আমরা বুঝি না, পরীক্ষাও থাকে না। বিসদৃশ নীতি নিয়ে আসলে পড়ানো হয় না ভালো করে, কারণ এইটা না জানলে ডেঞ্জার অবস্থা। রাস্তা যেখানে ভাঙ্গা, সেই রাস্তাটাই আমি জানলাম না, ভালো রাস্তায় হাঁটতেছি, ভাঙ্গা রাস্তায় গিয়ে তো আমি পড়ে যাব। আমাদের এই হোমিওপ্যাথির অবস্থা হলো এই বিসদৃশটা ভালো করে না জানার কারণে আসলে সদৃশ করতে গিয়া করতে করতে এই বিসদৃশ চিকিৎসা শুরু করে দেয়, নিজেরাই শুরু করে দেয়। আমি আমার অজ্ঞাতে আমি জানিও। তাহলে প্রকৃতি থেকে এই শিক্ষাটা নেওয়া, অস্বাভাবিকভাবে নেওয়া না। যেমন প্রকৃতিটার সম্পর্কে 2-একটা কথা বলি। পানি নিচের দিকে প্রবাহিত হয়, এটা প্রাকৃতিক বিধান। সূর্য একদিকে উদয় হয় আর একদিকে অস্ত যায়, প্রাকৃতিক বিধান। শুধু বীজ বপন করলে হয় না, আলো বাতাস সেখানে দরকার হলে, তারপরে ফুলে ফলে সবুজে শ্যামলে এই পৃথিবী শস্যময় হয়ে ওঠে, এইটাই প্রাকৃতিক বিধান। তেমনিভাবে এই প্রাকৃতিক বিধানটা কি, চিকিৎসার মধ্যে এই প্রাকৃতিক বিধানের নিয়মটাই সদৃশ বিধান কিভাবে হলো, এটাও জানতে হবে। এই তারপরে হ্যানিম্যান উল্লেখ করেছেন সদৃশ বিধানের কথা, 19টা সূত্র আলোচনা করেছেন, সেইখানে আমরা সেটা জানবো ইনশাআল্লাহ। আরোগ্য সম্পর্কে যেই কথাগুলো বললাম, যে আরোগ্য শ্রেণী বিভাগ কী করে আমরা করব, বিভিন্ন বিষয়গুলো আমরা কিভাবে জানবো, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে
মোটামুটি একটা সাম টোটাল অফ অর্গানন, একটা একটা স্কেচ, একটা একটা চিত্র আপনাদের সামনে পেশ করা হলো যে অর্গাননের মধ্যে এই সমস্ত বিষয়গুলো এই ঝুড়িটার মধ্যে আছে। এখন খুলে খুলে দেখতে হবে, পার্ট বাই পার্ট খুলে দেখতে হবে, জ্ঞান নিতে হবে মূল বই থেকে। মূল বই বলতে কিন্তু ইংরেজি বইটা মূল বই না, অর্গানন বইটাই মূল বই। অনেকে এখানে একটু কথা বলে নেই, অপ্রাসঙ্গিক হবে না। সেটা হলো, একজন লোক বলে যে ইংরেজি জানে না সে তো অর্গানন বোঝে না। আমার সাথে অনেক বিতর্ক হয়েছে। তা আমি বললাম যে আপনিও ইংরেজি, আপনিও বোঝেন না, আপনিও বোঝেন না, আপনি ভালো ইংরেজি জানেন তো আপনিও অর্গানন বোঝেন না, কারণ জার্মান ভাষায় লেখা, এটার অনুবাদ আপনি পড়তেছেন, আমিও বাংলা ভাষায় অনুবাদ করতেছি, কাজে আপনি যা বোঝেন আমিও তাই বুঝি, ব্যাস। এই জায়গাটায় বাংলাদেশে কয়েকদিন আগে একটা ফেসবুকে চর্চা হলো, ভারতের এক ভদ্রলোক লিখেই ফেললো ওখানে যে ইংরেজি না জানলে সে অর্গানন বুঝে না। যারা পর্যালোচনা করেছেন ইংরেজিতে, যারা অনুবাদ করেছেন, দুটা অনুবাদ হয়েছে, 2-3টা অনুবাদ গ্রন্থগুলোর মধ্যে খুব বেশি ব্যতিক্রম নাই, কিছু কিছু জায়গায় কিছু ব্যতিক্রমের কথা বলা আছে। তার ভিতরে বাংলা ভাষায় ডাজেন আর বড়িক অনুবাদ করেছে, সেটার ইংরেজি থেকে বাংলা হয়েছে দীর্ঘদিন আগে। এরপরে সরাসরি জার্মান ভাষার থেকে এই একটা অনুবাদ, এরপরে আরও একটা জার্মান ভাষার থেকে অনুবাদ হয়েছে, জস্ট কুঞ্জলি, অ্যালেন নোডি আর পিটার প্যান্ডেলটন। উনি এই তিনজনে মিলে একটা অনুবাদ করেছেন, যার অনুবাদ করেছেন ডাক্তার অধ্যাপক বদরুল আলম সাহেব। উনি অনেক বিজ্ঞ একজন লোক ছিলেন এবং তিনি চিকিৎসা বিধান নামে তার অনুবাদ করেছেন। কিছু কিছু জায়গায় শব্দের একটু গরমিল আছে, মূল জিনিস বুঝতে কোনো অসুবিধা হয় না। যারা এই ভাষায় কথা বলেন তাদের কাছে আমার একটা অনুরোধ, যে জার্মান ভাষা আর এখন বাংলা ভাষার মধ্যে খুব একটা ডিফারেন্স তো হওয়ার কথা না। আপনারা জার্মান ভাষায় জানা লোক তো বহুত আছেন, একটা গ্রুপ করে যে কোনো প্রতিষ্ঠান থেকে সরাসরি জার্মান ভাষার থেকে বইটা অনুবাদ করেন বাংলায়, সরাসরি বাংলায় অনুবাদ করেন। একসময় ধর্মগ্রন্থের বইগুলো বাংলায় পড়ার জন্য উৎসাহিত করা হতো না, এখন সরাসরি আরবি থেকে অনুবাদ করা হচ্ছে, জার্মান থেকে সরাসরি অনুবাদ হোক। এইভাবে করে যারা এইভাবে করে কথা বলেন তারা আসলে অনুৎসাহিত করেন। কিছু জানার চেয়ে কিছু না জানার চেয়ে কিছু জানা তো ভালো। বাংলায় যতগুলো অনুবাদ আছে, যারা ইচ্ছা করেন সবগুলা পড়েন, সবগুলা পড়ে অর্গাননকে একটা অর্গানন শেষ করেন ধারাবাহিকভাবে, তাইলে তো আমরা কিছু জিনিস জানতে পারব। কোনো স্বাস্থ্য সংস্থাপন সম্পর্কে যেটা থেকে হ্যানিম্যান আবিষ্কার করেছেন, এর বাস্তব নির্দেশনা আমরা তখনই পাবো যখন অর্গাননকে ভালো করে বুঝবো। এবং 1 নাম্বার অ্যাফোরিজমকে এখানে বুঝার ব্যাপার আছে। সদৃশ রোগ অবস্থাকে সদৃশ রোগ লক্ষণ সৃষ্টিকারী ঔষধ দ্বারা চিকিৎসার নামই তো হোমিওপ্যাথি। এখানে আমরা 1 নাম্বার অ্যাফোরিজমকে বুঝার জন্য একটু কায়দা কানুন, একটু কায়দা, বেশি কিছু। দেখেন, ফিজিশিয়ানের কথা বলেছি যে তার গুণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হবে, এবং সেই ফিজিশিয়ানের শুধু ফিজিশিয়ান হলেই হবে না, তার একটা লক্ষ্য উদ্দেশ্য থাকবে। লক্ষ্য উদ্দেশ্যহীন মানুষ আসলে বিভ্রান্ত। যার লক্ষ্য নাই, উদ্দেশ্য নাই, টার্গেট নাই, কোন পথে যাবে কোথায় না, সেটা বিভ্রান্তি। এই বিভ্রান্তির বেড়াজালে 2500 বছরের ইতিহাস পর্যালোচনা করে হ্যানিম্যান তার ইন্ট্রোডাকশনের মধ্যে কথা বলেছেন, লিপিবদ্ধ করেছেন। রোগ বিজ্ঞান সম্পর্কে তিনি একেবারে ইতিহাসের জানার ব্যাপারে, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস জানার ব্যাপারে তার চেয়ে বিজ্ঞ ব্যক্তি তখনকার সময় ছিল কিনা এটা নিয়ে প্রশ্ন আছে। ভালো, তিনি একজন কেমিস্ট ছিলেন, তিনি দার্শনিক ছিলেন, তিনি অনেক ভাষার পণ্ডিত ছিলেন। তাইলে তার মিশনটা লাগবে। কখনোই এই কথাটা কেউ বলে নেয় যে চিকিৎসা বিজ্ঞানের একটা আদর্শ সামনে রেখে চলতে হবে, সেই আদর্শটা হ্যানিম্যান দিয়েছেন। আদর্শটার মূল টার্গেটটাই হলো স্বাস্থ্য ফিরিয়ে দেওয়া, মূল টার্গেটটাই হলো স্বাস্থ্যটা ফিরিয়ে দেওয়া। 1 নম্বর অ্যাফোরিজমের মধ্যে 6টি শব্দ আছে খুব গুরুত্বপূর্ণ, এবং 6টি শব্দের সম্মিলনে
আরেকটি শব্দ করা আছে টার্ম, সেই তার মধ্যেও 6টি অক্ষর আছে। ওই আগেরটাকে সমর্থন করে এই 7টি, এই 7-এর মধ্যে সীমাবদ্ধ থাকলে আমার মনে হয় অনেক কিছু বোঝা যাবে, ফিজিশিয়ান সম্পর্কেও বোঝা যাবে, মিশন। তো মিশনটা হলো রেস্টোর। এখন শিখ, এই শিখ সম্পর্কে আমি সামনে কথা বলবো, ইনশাল্লাহ পাওয়া যাবে। এই শিখটাকে জানতে হবে ভালো করে। একজনে প্রশ্ন করেছিল যে অর্গাননের কোথাও রুগী চিকিৎসার কথা নাই, সব আছে রোগ চিকিৎসার কথা, কারণ ক্রনিক ডিজিজ লাগছে, ক্রনিক ডিজিজ তো ক্রনিক রোগ। তো ওনাকে আমি বুঝাই কী করে? তো এখন কোনো সূত্রের মধ্যে উল্লেখ নাই যে শিখ শব্দটার বাংলা কি রোগ। ওনাকে প্রশ্ন করলাম শিখ শব্দটার বাংলা কি? শিখ শব্দটার যা বাংলা, এইটার চিকিৎসা করতে বলে সিক টু হেলথ, আমরা স্বাস্থ্য ফিরিয়ে দেব রুগ্ন অবস্থা থেকে। রুগ্ন অবস্থা হয় কার? একজন মানুষের, তাহলে মানুষটার চিকিৎসা করতে হবে। কথা সোজা, এখন না বুঝলে সারাদিনও বুঝানো যাবে না, আর যদি কেউ বুঝে তাহলে বুঝানো যাবে। আরোগ্য করতে হবে। কিভাবে আরোগ্য করতে হবে? আরোগ্যটা করতে হবে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে, অ্যাজ ইট ইজ টার্ম, যেভাবে ব্যাখ্যা করা হয়েছে, অর্থাৎ পুরো অর্গাননে যেভাবে বলা হয়েছে, কোনো জায়গায় বাদ দিলে হবে না। এই জায়গায় আরেকটু কথা বলি। এখন অর্গানন কোনো ওহির ভাষা না যে একেবারেই কোনো শব্দ পরিবর্তনযোগ্য, গবেষণাযোগ্য নয়, বিষয়টা এরকম। হেনিম্যানও মানুষ ছিলেন, কোনো দেবতা ছিলেন না। ভুল ভ্রান্তি তারও হতে পারে, কিন্তু ন্যায় যুক্তিসঙ্গতভাবে আপনি বুঝিয়ে বলেন না যে কোনটা তার গ্রহণযোগ্য করা যাবে না, সেটা গ্রহণ করব না। তিনি একটা ওষুধ দিয়ে চিকিৎসা করার কথা বলছেন, আপনি বলবেন যে না, তার সাথে 5টা মডার্ন হোমিওপ্যাথি একদল আছেন যারা বলেন যে না, একটা ওষুধ, এখন মানুষের জীবনটা খুব জটিল হয়ে গেছে, একটা ওষুধ দিয়ে চিকিৎসা চলে না, কয়েকটা ওষুধ দিয়ে চিকিৎসা করতে হবে, পাশাপাশি 4-5টা ওষুধ দিয়ে তারপর চিকিৎসা করতে হবে, ক্যান্সারের চিকিৎসা এভাবে করতে হবে। এটা হেনিম্যান বিরোধী কথা। রোগ ভালো হলো কিনা সেটা পরের কথা, কিন্তু এইটা হোমিওপ্যাথি বলা যাবে। আপনি অন্যপ্যাথি নামে এই কথাগুলো বলেন না, কে মানা করে? আপনি যদি বায়োকেমি দেন, আপনি মাদার টিংচার দেন, আরও 5টা ট্যাবলেট দেন, ভারতে শুরু হয়েছে ট্যাবলেট দেওয়া, ছোট ছোট বিভিন্ন ট্যাবলেট আছে, হোমিওপ্যাথি ট্যাবলেট এগুলা। তো এগুলো দেন, আপনি দেন, কিন্তু অন্যপ্যাথি নাম দিয়ে দেন, হোমিওপ্যাথি নাম দিয়ে দেন কেন? যেভাবে হেনিম্যান বলেছেন সেভাবে আমাদেরকে মানতে হয়। এই একক ঔষধের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, উচ্চ শক্তির সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, উচ্চ শক্তিতে ঔষধ দিতে হবে। এখন কেউ বলে যে আমি মাদার টিংচার দিয়ে চিকিৎসা, আমি তো দীর্ঘদিন চেলিডোনিয়াম মাদার টিংচার খেয়েছি, আপনি 1M 10M দিচ্ছেন কেন? এইরকম কথা শুনলে তো হাসা ছাড়া কোনো কথা উপায় থাকে না। যে এক উচ্চ শক্তি দিতে হবে, ক্ষুদ্র মাত্রায় দিতে হবে। হেনিম্যান আগে যা করেছেন বিজ্ঞজনেরা সেই অনুযায়ী করেছেন। দেখেন, নানা মুনির নানা মত নিয়ে তো আমার কাজ নাই। যদি আগের সব মানুষকে মানতে হয় তাইলে 5টা বড়ি দিতে হবে, একসাথে 10টা বড়ি দিতে হবে, একসাথে 10-15টা বড়ি খাওয়ালে যেই কথা হবে, 100টা বড়ি খাওয়ালে সেই কথাই হবে। কেউ বলেছে ঝাঁকি লাগবে না, সরাসরি ওষুধ দেওয়া লাগবে, এভাবে তো অনেকেই কথা বলেছেন। তারপরে 3বার একই অপরিবর্তিত অবস্থায় একটা ডোজই 3বার দিতে হবে, এই কথাগুলো বিজ্ঞজনেরা, অনেক বিজ্ঞজন বলেছেন, অনেক রোগী ভালো করেছেন, তার রেফারেন্স আছে, তাদের রেফারেন্সকে শ্রদ্ধা করি। এক একটা বিশেষ সময় তাদের সামনে রোগী ছিল, ভালো করেছেন, তাদেরকে শ্রদ্ধা করি, কিন্তু এর অর্থ এই নয় অর্গাননকে বাদ দিয়ে তাদেরকে মেনে যাবে। অর্গাননের শেষ কথা তো বলা আছে, হেনিম্যান বলেছেন, সেই কথাগুলো আমরা মানতে আমাদের দ্বিধা কোথায়? যদি হেনিম্যানের কথা মানতে গিয়ে আমি ব্যর্থ হই, তাহলে ব্যর্থ হলে ঠিক আছে, ব্যর্থ হলে মানবো না, আমি আবার বই লাগবো, নতুনভাবে বই লাগবো গবেষণা করে যে হেনিম্যানের এই কথাগুলো আছে। হোমিওপ্যাথির মধ্যে থেকে আপনি হেনিম্যানের বিরুদ্ধে কথা বলবেন, এটা গ্রহণযোগ্য না। আপনি ভুল প্রমাণ করেন, তারপরে কথা বলেন। যাই হোক, এই প্রসঙ্গে আমি প্রসঙ্গ মধ্যেই থাকতে চেষ্টা করতেছি। আসলে আমরা আলোচনা করব আমাদের বিষয় কি, অর্গাননের বিষয় কি। 1 নম্বর অ্যাফোরিজম আলোচনা করলে বিষয়টা স্পষ্ট হয়ে যায়। জীবন্ত মানুষ রুগ্ন হয়, জীবন্ত মানুষই অর্গাননের বিষয়। অর্গাননের বিষয় মৃত কোনো মানুষ না, কোনো কাঠ না, কোনো জন্তু জানোয়ার। আর জীবন্ত মানুষ হয় কি করে?
তার দেহ আর আত্মা হলেই জীবন্ত মানুষ। দেহ আর আত্মাধারী আত্মা এই দুটো থাকতে হবে মাস্ট। আর বাই প্রোডাক্ট হলো মন বা জীবনী শক্তি, এটা বাই প্রোডাক্ট। জীবন থাকলে, জীবন্ত মানুষ যদি হয়, তার দেহ আর আত্মা সম্মিলিত এটা থাকতেই হবে। আত্মা সম্পর্কে আমি আলোচনা করতে চাই না, কারণ এটা আধ্যাত্মিক বা ভিন্ন ধর্মীয় বিষয়ের দিকে চলে যাবে। আমরা যেখানে আলোচনা করব বাই প্রোডাক্ট, যেটা হলো এই দুইটা থাকলে মানুষের মন থাকে। মনের ব্যাপারে গত ক্লাসে আলোচনা হয়েছে। আমাদের শ্রদ্ধেয় সহসভাপতি নাজির ভাই আলোচনা করেছেন অত্যন্ত সুন্দরভাবে। মন নিয়ে তিনি অনেক গবেষণা করেন, তার কাছ থেকে মনের ব্যাপারে আমি কোনো কথা বলবো না। মন না থাকলে মানুষ জীবিত থাকে। মনের কোনো ব্যাখ্যা নাই। আজ পর্যন্ত পৃথিবীতে মনের মানে ফাইনাল কোনো অথরিটি নাই যে মনের ব্যাখ্যা করতে পেরেছেন। থিঙ্কিং, ফিলিং অ্যান্ড উইলিং, তারপরে আরও কিছু কথা অনেকে যোগ করেছেন, এটা ভিন্ন ব্যাপার। এক একজনে কল্পনা করে কথা বলেন, কল্পনার সব কথাই কি বাস্তব? অদৃশ্য জিনিসকে ব্যাখ্যা করলে এক একজনে এক একভাবে করে, কিন্তু মন আছে। কিন্তু মন না থাকলেও মানুষটা জীবিত থাকতে পারে। মন না থাকলেও মানুষটা জীবিত থাকে, কারণ তার আত্মা থাকে। এরপরে আরেকটি বাই প্রোডাক্ট, সেটা হলো জীবনী শক্তি, যেটা হেনিম্যান উল্লেখ করেছেন। জীবনী শক্তি, দেহ আর আত্মা থাকলে, মন আছে, তারপর জীবনী শক্তি আছে। জীবনী শক্তি হলো জীবনকে সচল রাখার, জীবন যন্ত্রটাকে চালু রাখার একটা অবস্থা। এইটার অদৃশ্য শক্তি। এখন এই জীবনী শক্তিকে কেউ ভিন্নভাবে ব্যাখ্যা করেন, সেটা ভিন্ন কথা। যে যেরকম ব্যাখ্যা করেন, অসুবিধা নাই। বর্তমান বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান অন্য নাম দিয়ে ব্যাখ্যা করেন, তাতে অসুবিধা নাই। কিন্তু আমরা অর্গানন থেকে যে কথাটা বুঝতেছি, জীবনটাকে সচল রাখার জন্য, আপনি ধর্মীয় দিক থেকেও মিলিয়ে নিতে পারেন, জীবনকে সচল আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। যার যার ধর্ম অনুযায়ী চিন্তা করতে পারেন যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন দেহ এবং আত্মা দ্বারা। মন তাকে দিয়ে দিয়েছেন ভালো মন্দ বুঝার জন্য। আর জীবনটাকে সচল রাখার জন্য একটা শক্তি কাজ করে, যার নাম আপনি যাই দেন সেটা জীবনী শক্তি। এটা জীবনী শক্তিটা আলোচনার সামনে আসে। তো এই জীবনী শক্তিটা কি করে? সে ভালো করে না, খারাপ করে না, সাথে প্রোটেক্ট দেয় সামান্য, যে না দেহটা ঠিকঠাক, জীবন যন্ত্রটা ঠিকঠাক চলুক। কিন্তু সে পরে এর বিশ্লেষণ হবে পরবর্তী আলোচনায়। ইনশাআল্লাহ আমরা এই পর্যন্ত এখানে আলোচনা করতেছি। পরবর্তী আলোচনায় আমরা যাচ্ছি। আমরা বুঝবো জীবনী শক্তি বুঝলাম, জীবন্ত মানুষ বুঝলাম, আমরা রুগ্ন অবস্থাটাকে যতটুকু সম্ভব অল্প করে বুঝলাম। মানুষ রুগ্ন হয় সেটা বুঝলাম। রুগ্ন হওয়ার কথাটা বুঝতে হলে স্বাস্থ্যের কথাটা বুঝতে হবে। স্বাস্থ্য কথা বোঝার জন্য খুব বেশি ব্যাখ্যা এইখানে বিশ্লেষণ দরকার নাই, সব বিজ্ঞজন এখানে আছে। তারা নিশ্চয়ই এতক্ষণের স্বাস্থ্য অবস্থা, ওয়ার্ল্ড ওয়াইড অর্গানাইজেশন যেটা বলছে সেটা কি আমরা মেনে যাই অনেক সময়। সেটা হলো মানসিক অবস্থা, দৈহিক সুস্থতা এবং সামাজিক তার ভারসাম্য অবস্থা। এই তিনটা কথার গুরুত্ব আগে দিয়েছিলেন, আধ্যাত্মিকটা সংযোজন পরে করেছেন। আধ্যাত্মিক অবস্থাটা, মানসিক অবস্থাটা যদি সুস্থ না থাকে, আসলে দেহ সুস্থ, আপনি মনটা খারাপ লাগে, একটু জ্বর হইলো আপনার খারাপ লাগে, ভালো লাগে না, শরীরটা ম্যাজ করতেছে, মনের উপরে গিয়ে আঘাত করতেছে, দৈহিক অবস্থার উপরে আঘাত করে। সামাজিক বৈকল্যের কারণে, সামাজিক সমস্যার কারণে এই যে করোনা আক্রান্ত সময়ে প্রায় 1 বছর 2 বছর কাছাকাছি সময় চলে আসলো মার্চ থেকে, দেখেন আমাদের মনের উপরে কি কোনো প্রভাব পড়ে নাই? সামাজিক অবস্থার উপরে কোনো প্রভাব পড়ে নাই? দৈহিক অবস্থার উপরে আমি তো মনে করি বহু প্রভাব পড়েছে। সেই প্রভাবগুলো যদি একটা বিশ্লেষণ করা যায়, মানসিক অবস্থার মানুষ ঘরমুখ হয়ে গেছে, মানুষ অন্যরকম হয়ে গেছে, মানুষের চিন্তা চেতনা ব্যতিক্রম হয়ে গেছে। এটা নিয়ে আলোচনা করলে ভিন্ন ধরনের আলোচনা অনেক সময় ধরে করা যায়। এরপরে আমাদের হোমিও মতে স্বাস্থ্য সম্পর্কে সবচেয়ে ভালো, যে আমার কাছে খুব গ্রহণযোগ্য মনে হয়, স্বাস্থ্য সম্পর্কে যে কথাটা ভিতরকাস্ট বলেছেন, সেই কথাটা একটু বিশ্লেষণ, এই জাস্ট অল্প সময় আমি করব। স্বাস্থ্যের দৈহিক হেনিম্যান বলেছেন স্বাচ্ছন্দ্য, দ্রুত স্বচ্ছন্দ
এবং স্বাভাবিকভাবে রোগ আরোগ্যের কথা। এই স্বাচ্ছন্দ্য বোধটা যদি না থাকে শরীরের মধ্যে, স্বাভাবিকত্ব যদি না থাকে, স্বাভাবিক যেভাবে প্রফুল্ল থাকার দরকার সেই অবস্থাটা যদি আর সৃষ্টি করা যায় না, যা না যায়, তাইলে আসলে রোগ থেকে মুক্তি হয় না। রোগ থেকে মুক্তি হলে তার ভিতরে স্বাচ্ছন্দ্য বোধটা আসলে কাজ করে। আবেগ নাই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই। আবেগ থাকা রোগ না, আবেগ থাকা রোগ না। আর আবেগ থেকে মুক্তিও মানুষ কোনোদিন পাবে না। কিন্তু অতি আবেগ থেকে মুক্তি হতে হবে। অতি আবেগটা অনেক সময় পাগলামি পর্যায়েও চলে যেতে পারে। তখন মানুষের ভিতরে অশান্তি আছে, মানুষ ভালোভাবে চিন্তা করতে পারে না। অতি আবেগের কারণে মানুষ ভুল করে, অতি আবেগের কারণে তার নিজের ক্ষমতার দম্ভ দেখায়, অতি আবেগের কারণে তার যোগ্যতার বাইরে সে চিন্তা করে, অতি আবেগের কারণে সমাজটাকে সে নষ্ট করে ফেলে, যার জন্য তার ভিতরে অস্থিরতার জন্ম হয়, অপরাধ বোধের জন্ম হয়, তার মধ্যে খারাপিয়াত বেশি আসে, সে আসলে দুষ্কর্ম করার দিকে অগ্রসর হয়, সমাজে অশান্তির সৃষ্টি করে, মানুষের মধ্যে মানুষকে খোঁচা দেওয়া, কৌশলী করা সব তার মধ্যে ঢুকে যায়। তারপর শান্তি থাকে না, শান্তিও সে পায় না। এই শান্তিটার জন্য তার অতি আবেগকে কন্ট্রোল করতে হবে। অতি আবেগটাকে সে কন্ট্রোল করে। দেখেন, আপনি চিন্তা করে দেখেন, আমাদের আশপাশে বন্ধু বান্ধবের মধ্যে এই অতি আবেগের কারণে কি কত ক্ষতি হচ্ছে। ইদানিংকার ঘটনা, যা ঘটনাটা বলবো না আমি, একেবারে বন্ধু মহলের ব্যাপার, তার অতি আবেগের জন্য সে এমন জায়গায় খোঁচা দিছে যে তার ক্ষতি হয়ে গেছে অতি আবেগের কারণে। অথচ এই আবেগটা না দেখালেও পারত। আপনারা নিজেরাই চিন্তা করেন, আমরা চিন্তা করি। এখানে হ্যাঁ, মেডিসিন এই ব্যাপারে আমাদের সহায়ক। হোমিওপ্যাথি মেডিসিন এমন যে এই ব্যাপারে আমাদের সহায়ক ভূমিকা পালন করতে পারে। এই জন্য আমরা অতি আবেগকে এর থেকে যদি মুক্ত করাতে পারি, তাইলে তার প্রতিটা মানুষের মধ্যে প্রশান্তি আসবে। এই প্রশান্তি আসাও আরোগ্যের একটা লক্ষ্য। এইভাবেও চিন্তা করতে পারি আমরা, কারণ এর থেকে অন্য অন্য কিছু সৃষ্টি হয়। তার মানুষের মধ্যে স্বার্থপরতা আছে। স্বার্থপর নাই এমন কোনো মানুষ নাই, কিন্তু স্বার্থটা ভালোর জন্য হতে হবে। কিন্তু অন্যের ক্ষতি করে আপনার স্বার্থ গ্রহণ করবেন, গণ্ডগোলটা এই জায়গাটা। এই স্বার্থপরতা থেকে মুক্তি অবশ্যই আমাদেরকে পেতে হবে। তাইলেই চিরন্তন সত্যের মিলন ঘটে, অর্থাৎ স্রষ্টার সান্নিধ্যের যে ধর্মে আছেন সেটা মানে আপনি গ্রহণ করতে পারেন। পূর্বের কথা আর এই কথার মধ্যে তেমন কোনো পার্থক্য আমি দেখি না। একটু ভাষাগত পরিবর্তন থাকলেও মোটামুটি গ্রহণযোগ্যতা আছে। কেমন? এখন দেখেন, এই জায়গাটায় এসে আমি একটা কথা বলি, কথাটা মনে পড়লো, না বলে পারছি না। আমার ঘরেরই রুগীটার কথা বলি। তার কষ্টটা কয়েকদিন যাবৎ সে বলতেছিল। তার শরীর ভালো লাগে না, খুব দাহ হয়, সে গরমে সহ্য করতে পারে না, আর পায়ের এখানে একটা ফোড়া হয়েছে, ব্যথা। তো অনেক সময় হয় কি, ওই ঘরে রুগীর প্রতি আমরা কিন্তু খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি না। এই ডাক্তারদের একটা খারাপ অভ্যাস, সকলের না, আমার মানে এই খারাপ অভ্যাসটা আসে, তত গুরুত্ব দিয়ে কথাটা শোনা হয়। সেখানে সাইন অ্যান্ড সিমটমটা খুব ভালো করে লক্ষ্য করা গেল না। তো ইন্ডিভিজুয়ালাইজেশনের কথা তো এখানে আসে না। তারপরও তার অবস্থাটা দেখলাম ভালো করে। যখন বেশি হয়ে গেল, তখন সন্ধ্যার পরে আমাকে বললো, আমি তো আর সহ্য করতে পারতেছি না। তো কী হয়েছে? এই যে বললাম, কয়েকদিন যাবৎ গায়ে কোনো কাপড় রাখতে পারি না, আমি ভালো করে টাইট করে কাপড় পরতে পারি না, আমার শরীর সমস্ত দাও। আচ্ছা, ঠিক আছে। দেখে কী হয়েছে? একটা ফোড়া হয়েছে। কোথায়? পায়ে। ডান পা বাম পা আমার এখন স্মরণ নাই, সম্ভবত ডান পায়ের একটা ফোড়া পেকে, ফোড়াটা বিগলিত ফোড়া। তো আমাকে যখন দেখালো তখন আমার মাথা চক্কর দিচ্ছে। মানে আগে পরে দেখি নাই, ফোড়া শুনছি যে ঠিক আছে, ঠিক হয়ে যাবে। যখন দেখালো তখন দেখলাম যে ফোড়াটা একটা টাকার পরিমাণ গোল হয়ে আছে, এবং সেই জায়গাটা আবরণ করে আছে, পুলিশ নাই, সেই জায়গাটা আবরণ করে অলরেডি সবুজ বর্ণ ধারণ করছে, ভিতরে দানা দানা আছে। চাপ দিলে ডেবে ডেবে যায়, কিন্তু পানি পড়ে না তেমন একটা। আর চারোদিক থেকে খোলা, মানে ফোড়া খোলা হলে দেখা যায় যে চারোদিক থেকে খোলা, অর্থাৎ আরো বেড়ে যাওয়ার সম্ভাবনার দিকে দেখা গেল। তাৎক্ষণিক আমার চিন্তা মগজের মধ্যে যেই কথাটা ধারণা হলো, অবস্থার পরিপ্রেক্ষিতে আমি যা বুঝলাম, যেটা গ্যাংগ্রিন হয়ে গেছে।
মনটা খারাপ হয়ে গেল। ওই রাতেই সন্ধ্যার পর থেকে চিন্তা করলাম, তার লক্ষণগুলো ভালো করে নিলাম, নেওয়ার পরে ঔষধ দেওয়ার সিদ্ধান্ত অলরেডি করলাম। চিন্তা ভাবনা করে তাকে, তার তো জন্ম কাহিনী এটা ওইটা অনেকটাই জানা আছে আমার। তার ধাতুগত লক্ষণ হ্যাংলা পাতলা, বেশি বেশি ইয়ে না, পরিষ্কার না, শ্যামলা ধরনের। তো মানে মোটামুটি যা রুগীলিপি নেওয়ার দরকার, যা তখনকার বুঝ অনুযায়ী, আজ থেকে প্রায় অনেক বছর আগে, প্রায় 15 বছর আগের ঘটনা, যা বুঝ নেওয়া তখনকার এই বুঝ ছিল না, তো যে যতটুকু বুঝতাম সেই অনুযায়ী তাকে সিদ্ধান্ত নিলাম ঔষধ দেওয়ার কথা। রাত্রে ওষুধ দিলাম, রাত্রে তৈরি করে 2 ওষুধ দিলাম। তো 2 ওষুধ দেওয়ার পরে তখন সম্ভবত 10টা থেকে 11টার মধ্যে আমি ঔষধ নির্বাচন করে তাকে ওষুধ দিতে পারছি। তো ঔষধ দেওয়ার পরে আমার মনটার মধ্যে খুব খারাপ চিন্তা ভাবনা, যদি তেমন কোনো খারাপ দুর্ঘটনা ঘটে তাতে পাও কাটা যাবে, তো কেটে ফেলতে হয় এরকম অবস্থা। যাই হোক, ইনশাল্লাহ রাত্রে ঔষধ দিলাম 2। সকালে আবার আমি উঠেই আমি বললাম পাউটা দেখাও, আবার পাও। তো পাউটা দেখে আমার ভালো লাগলো, দেখে ভালো লাগলো এই জন্য যে খুলে যাওয়া অবস্থা, মানে খুলে যাওয়া অবস্থা একটা, বিগলিত ঘা একটা অবস্থা, চারিদিকে ছড়ায় যাওয়া একটা অবস্থা, আর সংকুচিত অবস্থাটা আরেকটা অবস্থা। 8টা 9টা সকালের দিকে আমি দেখলাম, দেখার পরে দেখলাম মনটা একটু ভালো লাগলো, যে একটু সংকুচিত হলো। 1টা ডোজ খাওয়াই এই ঘটনা ঘটলো। ঔষধটা সিকেলিকর ঔষধটা দেওয়ায়, এবং তার এইটা ভালো হয়ে গেছে। 2 থেকে 3 খাওয়ানো লাগছে, তার দাহ চলে গেছে, তার লক্ষণগুলো সব চলে গেছে, তার পাওটা শীতল, দেহটা ধরলাম শীতল লাগে, এগুলার লক্ষণ না বলি নাই আমি, কারণ এখানে এই আলোচনার ব্যাপার না, তো ম্যাটেরিয়া মেডিকে আলোচনার ব্যাপার না। তো এখানে লক্ষণটা চলে গেছে এবং সব লক্ষণ ভালো হয়। এখন ইদানিং তার দাগও খুঁজে পাওয়া যায় না। যদি ভালো হয় তাইলে দাগও খুঁজে পাওয়া যায় না। এইভাবে করে সিকেলি করে, তো আমার জীবনে যদি আর চিকিৎসা করা নাও লাগে তাও তো খারাপ না। একটা সাকসেসফুল তো আছে, এরকম বহু সাকসেসফুল। তাহলে শিখটাকে বুঝতে হলে, রুগ্ন মানুষটাকে বুঝতে হবে, তার কষ্টগুলোকে বুঝতে হবে, সাইন অ্যান্ড সিমটম বুঝতে হবে, তার টোটালিটি অফ সিমটমটাকে আমার জানতে হবে। এইটা ভাইটাল ফোর্স নির্ভর, ভাইটাল ফোর্স এগুলো দেখা দেয় আপনাকে, এখানে জানতে হবে। কারণ এই রুগ্ন মানুষটাকে জানতে হবে, রোগটাকে নয়। এই জন্য জানতে হবে কি কনস্টিটিউশনাল অবস্থা, তার অবস্থাটাকে জানতে হবে, তার কন্ডিশনটা কি জানতে হবে, কিংবা কিনড্রেড বংশগতিটাকে জানতে হবে, ব্লাড রিলেশনও এখানে জানতে হবে। এটা রুগীলিপির ব্যাপার। এই কথাগুলো আমরা না জানলে রুগ্ন মানুষটাকে বুঝতে পারি না। এই শিখ শব্দটার মধ্যে এটা আছে, এগুলাকে আমাদের ধারাবাহিকভাবে বুঝতে হবে। রুগীলিপির সময় আবার এই কথাটাই আসবে, কিন্তু ভিন্নভাবে আসবে। আশা করি বুঝাতে পারছি আমি, যে জীবন প্রক্রিয়ার অভ্যন্তরে রোগ আরোগ্যের জন্য বাহ্যিক বোধগম্য চিত্র অনুধাবন করা যায়। এইখানে যে বাইরের চিত্রটা রোগ, বাইরের চিত্রটা রোগ নয়, অভ্যন্তরীণ সমস্যাগুলো রোগ। বাইরে প্রকাশের যে অবস্থাটা, এইটা শুধু জীবশক্তি আপনাকে শো করছে। রুগীর চিকিৎসা করা, তাহলে রুগীর চিকিৎসা করতে হবে, শুধু রোগ শক্তির অপসারণ করাই নয়। তাইলে স্বাস্থ্য পুনঃপ্রতিষ্ঠাতা করা সম্ভব। এই তাইলে হবে আরোগ্য, মূলত তাইলে হবে আরোগ্য। জীবন্ত মানুষ আমরা বুঝতে পারবো, আর জীবনী শক্তিকে যদি বুঝতে পারি, তাইলে দেহকে বুঝতে পারি, আত্মাকে বুঝতে পারি, তাইলে আমরা আসলে আরোগ্যের পথে যেতে পারবো এবং স্বাস্থ্য ফিরিয়ে দেওয়ার পথে যেতে পারবো। এই জন্য একটু ইঙ্গিত দিয়ে রাখি যে আরোগ্যের জন্য আপনার কমপ্লেইনগুলোকে জানতে হবে, কিন্তু কমপ্লেইনগুলো জানলে হবে না, আপনার কনফিডেন্ট হতে হবে, বিশ্বাসী হতে হবে। দেখেন, সব কিছুর মূলে কিন্তু ম্যাটেরিয়া মেডিকা, ম্যাটেরিয়া মেডিকাই প্রধান। ম্যাটেরিয়া মেডিকার বাইরে যদি, ম্যাটেরিয়া মেডিকার সাপোর্টের জন্য প্যাথোলজি আছে, ম্যাটেরিয়া মেডিকাকে সাপোর্টের জন্য প্যাথোলজি আছে, ম্যাটেরিয়া মেডিকাকে সাপোর্টের জন্য রেপার্টরি আছে, সাপোর্ট করার জন্য, সিদ্ধান্ত দেওয়ার জন্য নয়। যদি কেউ প্যাথোলজিকে সিদ্ধান্ত দেওয়ার অধিকার দিয়ে দেয়, তাহলে হোমিওপ্যাথি থাকবে না। যদি রেপার্টরিকে সিদ্ধান্ত দেওয়ার অধিকার দিয়ে দেয়, তাহলে হোমিওপ্যাথি থাকবে না। হোমিওপ্যাথিকে সিদ্ধান্ত দেওয়ার অধিকার দিতে হবে একমাত্র ম্যাটেরিয়া মেডিকাকে। ম্যাটেরিয়া মেডিকার সাপোর্টে আপনি যা জানেন তাতে কোনো দোষ নাই। এই জন্য আপনাকে বিশ্বাস অর্জনের জন্য আপনি অন্য সাপোর্ট নেন। আমাদের ক্লাস চলছে বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদের পক্ষ থেকে,
যে ম্যাটেরিয়া মেডিকার উপরে অত্যন্ত সুন্দর ক্লাস হচ্ছে, আপনারা সবাই থাকলে দেখবেন যে ম্যাটেরিয়া মেডিকাকে সুন্দরভাবে অ্যানালাইসিস করার পরে সেটার কনফিডেন্স গ্রো করার জন্য সাপোর্ট নেওয়া হচ্ছে, প্যাথোলজির কথা বলা হচ্ছে বিভিন্ন সময়। টিউবারকুলার আলোচনায় আপনারা পেয়েছেন, ডাক্তার শেখ ফারুক আলী সাহেব অত্যন্ত সুন্দরভাবে আলোচনা করেছেন। এই ম্যাটেরিয়া মেডিকাকে এস্টাবলিশ করার জন্য তিনি রেপার্টরিকে সামনে নিয়ে আসছেন এবং সেখান থেকে চয়ন করে করে তার কনফিডেন্সটাকে গ্রো করার জন্য আমাদের কনফিডেন্স গ্রো করার জন্য তিনি অনেক কথা বলেছেন। এর মানে এই নয় যে ফাইনাল অথরিটি। সেখানে তিনি কয়েকবারই উল্লেখ করেছেন যে কোনো কোনো রেপার্টরিতে কোনো কোনো বিষয় এমনভাবে ধরছে যেটা ধরা উচিত ছিল না, সেটা চিঠি দিয়ে জানানো দরকার, এই কথাগুলোও তিনি বলেছেন। তাহলে আমরা ম্যাটেরিয়া মেডিকার এই কমপ্লেনগুলো জানবো, কষ্টগুলো জানবো, ম্যাটেরিয়া মেডিকার সাথে মিলাবো এবং এইটাতে কনফিডেন্স, নিজের মধ্যে আত্মবিশ্বাস অর্জন করতে হবে। সি দ্বারা এটাই বোঝায় তার যে প্রচ্ছায়া, আমরা তার যে অবস্থা, ইউটিলিটি, সব কিছু আমরা জানবো। কিন্তু ওই ম্যাটেরিয়া মেডিকা বলেন আর যে জ্ঞানী বলেন, অর্গানন বলেন, বারবার অধ্যয়ন করতে হবেই। শুধু অধ্যয়ন করা নয়, রিয়েলাইজ করা, অনুধাবন করা। আর অনুধাবনের পরে থাকবে আমাদের পুনঃমূল্যায়ন করা এবং প্রয়োগ করার দিকে চলে যাওয়া। তাইলেই আমরা আরোগ্য করতে পারবো। এই বিষয়টা নিয়েও একটা ক্লাস হতে পারে, ইনশাআল্লাহ সুযোগ পেলেই করা হবে। তাইলে অর্গাননের অধ্যায়ের একের পাদটিকার মধ্যে কিছু বর্জনীয় বিষয় আছে, কিছু গ্রহণীয় বিষয় আছে। গ্রহণ তো করবো আমরা, আদর্শ চিকিৎসক হওয়ার পথ এগুলো গ্রহণ করব। কিন্তু জীবন প্রক্রিয়া অভ্যন্তরের কল্পনা করা, তার অভ্যন্তরের কল্পনাপূর্ণ মতবাদ, তার অনুমান ভিত্তিক পদ্ধতি, দুর্বোধ্য শব্দের ব্যবহার, রোগের ভিতরে রোগ খোঁজা, লক্ষণ থাকলেও একটা নতুন কথা শুরু হয়ে গেছে ইদানিং, যেটা হ্যানিম্যানের সময় ছিল, যে লক্ষণ চলে গেলেও রোগ থাকে। বিজ্ঞ ডাক্তাররা যদি এই কথা বলে, হোমিওপ্যাথি ডাক্তার, তাহলে হোমিওপ্যাথি থাকে কোথায়? লক্ষণ চলে গেলে কখনো, হ্যানিম্যানের 8 নম্বর সূত্রের পাদটিকার মধ্যে এই কথাটাই বিশদভাবে বলা আছে। তখনকার সময় হাফল্যান্ড এই কথা বলছেন যে লক্ষণ, শুধু হোমিওপ্যাথি লক্ষণের চিকিৎসা করে, লক্ষণ চলে গেলেও কি করে? লক্ষণ চলে গেল, রোগটা থেকে যায়। আজকেও একদল হোমিওপ্যাথিক চিকিৎসক বের হয়েছেন যারা প্যাথোলজি নির্ভর, এবং তারা বলেন লক্ষণ গেলেও কখনো কখনো রোগ থাকতে পারে, কিছুতেই থাকতে পারে না। তার লক্ষণ জানার মধ্যে ভ্রান্তি আছে, লক্ষণকে ভালো করে আমরা বুঝি নাই। লক্ষণ চলে গেলে আর কোনো কিছুই থাকার সম্ভব নয়, এটা হ্যানিম্যান বলেছেন এবং আমরা এটা বিশ্বাস করি এবং আসলেই বিশ্বাস করি। এবং সেখানে অন্যান্য পরীক্ষা নিরীক্ষা যত হোক, এগুলো তো লক্ষণের বাইরে না, সেগুলোও আমরা দেখব। তাই লক্ষণ জানার মধ্যে আমাদের ত্রুটিপূর্ণ অবস্থাটা আছে, সেই ত্রুটি থেকে আমরা বেরিয়ে আসতে পারি নাই, সেটা ভিন্ন কথা। এই জন্য সত্যিকার আদর্শ চিকিৎসক হতে হবে, আর প্রকৃত চিকিৎসা বিজ্ঞানী হতে হবে, স্বাস্থ্য সংরক্ষণ রক্ষক হতে হবে। আর পরবর্তী যে কথাটা একটা আছে, উত্তেজক আর মূল কারণকে জানতে হবে, অবশ্যই এটার মধ্যে আছে। তবে এই আলোচনাটা আজকে নয়, পরবর্তীতে ইনশাল্লাহ আমরা করব। স্বাস্থ্য পুনঃসংস্থাপন এর বাস্তব দিক নির্দেশনাসমূহ সম্পর্কে আমাদের আলোচনা। 2 নম্বরের শিক্ষা এখানেই শেষ করলাম। 3 নম্বরের প্রশ্নে আমরা চলে যাব। নতুন পদ্ধতি দ্রুত আরোগ্যের প্রধান হাতিয়ার। এই কথাটা যেহেতু সামনে আলোচনা আছে, এই জন্য এখানে এমন কিছু কথা বলবো যে এই কথাগুলো এখানেই বলা দরকার। হ্যানিম্যান প্রতিটা কথা বলতে গিয়ে, প্রতিটা অ্যাফোরিজমের মধ্যে এমন কিছু কথা বলেছেন, এই কথাটা অন্য জায়গায় বিশ্লেষণ আছে, কিন্তু এই কথার যে কথা মূল্যমান, সেটা এই জায়গায় বলতে হবে। দ্রুত স্বাচ্ছন্দ্য আরোগ্যের কথা তিনি বলেছেন, এটা চূড়ান্ত আদর্শের কথা 2 নম্বর সূত্রের অ্যাফোরিজমের মধ্যে বলেছেন। তো কীভাবে? একটাও মানি না আমরা, একটাও মানি না। বিনা কষ্টে দ্রুত স্বাচ্ছন্দ্য অপরিবর্তনীয়ভাবে একটা কথাও আমরা মানি না। বাংলাদেশে কেন, বাংলাদেশে শুরু হয়েছে এটা যে আদর্শ আরোগ্যের কথা বলি, দ্রুত নিরুপদ্রবে স্থায়ীভাবে এই কথা বলা আছে। এই দ্রুত কথা বললে মানি না। কে বলছে দ্রুত আরোগ্য হয়? দুইরা আসিয়া বলে স্যার হোমিওপ্যাথি তো আস্তে আস্তে কাজ করে, তো আমরাও মাথা নাড়ি। হ্যাঁ, কারণ আমাদের স্বার্থ আছে, তো মাথা নাড়ার পিছনে স্বার্থ আছে। যদি আমি বলি দ্রুত আরোগ্য করে, বলে আপনি দেখান না কেন? তার সে পেট ব্যথার একটা রোগ, এখন দ্রুত আরোগ্য 3 দিন পর্যন্ত, 3 দিন খাওয়ার পরে ভালো হয় না, তো এখন ভালো হয় না স্যার, আপনাদের ওষুধ তো আস্তে আস্তে কাজ করে, যার জন্য কী করেন আপনি, একটু পরামর্শ দেন, আমরা কি ইয়েতে যাবো কিনা, একটু অ্যালোপ্যাথি খাওয়াবো কিনা।
এখন এই যে ধারণা, আমরাও মাথা লাড়ি যে হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে, 4-5 দিন যাক না। পেট ব্যথা রুগী ছটফট করতেছে, আপনি এখন ভালো করলে করবেন, করতে হবে আপনাকে। দ্রুত আরোগ্য হ্যানিম্যান বলে গেছে দ্রুত আরোগ্য করা যাবে, আপনি করেন, আপনার কাছে মেডিসিন আছে, আপনি করবেন না কেন? আমরাও বলি যে হ্যাঁ কিছু সময় দ্রুত বলতে এই কথা না যে তাড়াহুড়া করে একটা টিউমারের রুগী 5 দিনে ভালো করে দেবেন, বিষয়টা এটা না। সময় সময় লাগবে, দ্রুততম সময়, কথাটা হলো দ্রুততম সময়, অর্থাৎ যেই সময়টা লাগা উচিত যথাযোগ্য সময়টার মধ্যেই আপনি আরোগ্য করবেন, কিন্তু দ্রুত হবে আরোগ্যটা। কাল ক্ষেপণ করা যাবে না, যন্ত্রণা দেওয়া যাবে না, ইঞ্জেকশন দেওয়া যাবে না, কাটাছেঁড়া করা যাবে না অনাহুতভাবে। এই কাটাছেঁড়া করা যাবে না অনাহুতভাবে বললাম কথাটা এই জন্য যে যেখানে আমাদের হোমিওপ্যাথিরও সীমাবদ্ধতা আছে, পৃথিবীর সমস্ত জ্ঞানের সীমাবদ্ধতা আছে। কেউ যদি মনে করেন জ্ঞান পারফেক্ট, সেটা ধর্মীয় জ্ঞান পারফেক্ট হতে পারে, সেটা ভিন্ন জিনিস, কিন্তু মানব রচিত কোনো জ্ঞানই পারফেক্ট না। এই হোমিওপ্যাথিও পারফেক্ট না। তিনি হ্যানিম্যান নিজে বলেছেন যে সার্জারির বহির্ভূত চিকিৎসা বিজ্ঞান, এটা প্রাকৃতিক চিকিৎসা বিজ্ঞান, প্রাকৃতিকভাবে রোগ আসলে সেটা সেরে দেবে। আমি এখন এখানে বসা আছি, আমার পিছনে মাথায় হঠাৎ করে একজনে বাড়ি দিল, মাথাটা ফেটে দিল, রক্ত যাচ্ছে, বলে যে হোমিও ডাক্তার যখন হোমিও ওষুধ দেওয়া হবে একটু অপেক্ষা করেন। এইটা গ্রহণযোগ্য কথা না। বাহ্যিক থেকে আসলে যেটা সার্জারির আওতাভুক্ত আপনাকে বুঝতে হবে যে এটা সার্জারির আওতাভুক্ত, সেটার চিকিৎসা নাই আপনাকে বলে দিতে হবে, এই জন্য জ্ঞান লাগবে আর স্থায়ীভাবে করতে হবে। এই প্রসঙ্গে নীতি থাকবে বিশ্বাসযোগ্য, ঝাড়ফুঁকের নীতি নয়। এই বিশ্বাসযোগ্য নীতির কথা যদি বলি, এবং সহজবোধ্য ধারণা, রুগীরও থাকবে সহজবোধ্য, আমাদেরও থাকবে সহজবোধ্য, এই জিনিসটাও নাই। এই বিশ্বাসযোগ্য হবে কি করে? 30 জীবনী শক্তি 30 আছে, আপনি 30 শক্তি দিলেন, তারপরে 200তে যাবেন, 200 পরে আর পাওয়ারই নাই, আছে 1M 10M CM DM। এটা কোনো কথা হতে পারে? এক সময় চালু ছিল বিধায় আপনি যে এখনো চালু রাখবেন? বলে উপকার করে, উপকার তো ঝাড়ফুঁকেও করে, উপকার করে, এটা তো কোনো যুক্তির কথা হলো না যে আমি 10M দিয়ে এটা ভালো পাইছি আমি দেবো, এটা তো কুসংস্কার। এই রোগের জন্য, এক একটা রোগের জন্য যদি এক একটা পটেন্সি আপনি নির্বাচন করেন, তাহলে কত পটেন্সি আপনাকে মুখস্থ রাখতে হবে? এটা কোনো জ্ঞান হয় না। জ্ঞান হলো ওই জিনিসটা যেটা একটা বেসিক নলেজের মধ্যে থাকবে। উচ্চ শক্তি হ্যানিম্যানের বেসিক শক্তি যখন পান নাই তিনি, যখন তার কাছে যে অবস্থা ছিল সেই অবস্থার বর্ণনা করেছেন। হ্যানিম্যানের সময়ই এটা স্টপ করে দেওয়া হয়েছে। হ্যানিম্যানের সময় 1600 শক্তি দিয়ে তিনি চিকিৎসা করেছেন, আরও কিছু তথ্য পাওয়া যায় ভিন্নভাবে। তখনকার সময় CM DM বহু কিছু আবিষ্কার হয়ে গেল, যে অনেকে শক্তি এমন লাগাম ছাড়াভাবে তৈরি করা শুরু করে দিল। হ্যানিম্যান বললেন যে না, শক্তির একটা সীমা থাকা দরকার। পঞ্চম সহস্কলে বিজয় বসুর বইটার মধ্যে রেফারেন্স দেওয়া আছে, রেফারেন্সটা আমার এখন স্মরণ নেই, যে শক্তির একটা সীমা থাকা দরকার, সেখানে 30 শক্তির কথা তিনি বলেছেন। তাইলে আমরা লাগামহীনভাবে চলে যাব, তাইলে তো মানুষ বলবে যে আচ্ছা এইরকম করা যায়, কুকুরের একদিকে ঔষধ দেবো, আপনি অন্য দিক থেকে এক চুমুক খান, পাগলামি না? এরকম এই বদনামগুলো তো এই জন্য হয়েছে। আপনার সহজবোধ্য বিশ্বাসযোগ্য অবস্থা থাকতে হবে, একটা ধাপের পরে আর একটা ধাপ থাকতে হবে, সেইটা সহস্রতমিক পদ্ধতি হ্যানিম্যান 6ষ্ঠ সংস্করণের শেষের দিকে দিয়ে গেছে। সেইটার মধ্যেই আপনাকে থাকতে হবে, নিয়ম মেনে যেতে হবে। 6ষ্ঠ সংস্করণ, ওই আলোকেই চিকিৎসা করতে হবে, বিশ্বাস করতে হবে ওই এলাকায়, ওই আলোকেই বিশ্বাস করতে হবে। আপনি ঔষধ পাবেন না বা পাবেন সেটা ভিন্ন কথা, বিশ্বস্ততা আছে কি নাই সেটা ভিন্ন কথা, কিন্তু আপনার নিজে তৈরি করতে হবে প্রয়োজন বোধে, এইভাবে করে চলে যেতে হবে আপনাকে। কারণ 6ষ্ঠ সংস্করণ মানলে এটাকে আপনার বিশ্বাসযোগ্য অবস্থা, একটা ধাপের পরে একটা ধাপ চলে আসলো। এটা ইনশাল্লাহ সামনের প্রস্তুতি পর্ব, প্রয়োগ পর্বে আলোচনা হবে, সহজ বুদ্ধ হবে। আমি 2 দিয়েছি, তারপর 3 দেব, আমি 4 দেব, 5 দেব, কেউ বলে 10 দিয়েছি, আমি 3 দেওয়ার পরে 10 দিয়েছি, উপকার পেয়েছি, 6 থেকে শুরু করে উপকার পেয়েছি। এই সব কথা যারা বলেন তারা একটু বুকে হাত দিয়ে চিন্তা করেন তো, আপনি কেন আগে দিলেন না? সেখানে ঘন ঘন 3 দেওয়া দরকার ছিল, 1 ঘন ঘন দিলেই সেখানে কাজ করতো। আপনি সেটা দিয়ে দেখেছেন? আপনি দেননি। সেই পূর্ব ধারণা অনুযায়ী, অর্থাৎ কুসংস্কার অনুযায়ী, যে 30 থেকে CM দিয়ে একসাথে বা 200-র পরে আপনি 1M দিচ্ছেন, ঠিক ওই ধারণার উপরে আপনি কি করছেন? 2 নাম্বার দিয়ে, আমার কাছে অনেকে বলে 50 সহস্রতমিকের বিতর্ক তো আমার সাথে বেশি হয়, অনেকেই জিজ্ঞাসা করে 2 দেওয়ার পরে বলে আমি 6 দিয়ে ভালো কাজ পেয়েছি, 8 দিয়ে স্যার ভালো কাজ পেয়েছি।
আমার এখানে কিছু ওষুধ রাখা আছে, তারা নিতে আসে। আর কেন এরকম? এখন তারা কি দিয়ে দেখেছে? দেয় নাই। এইভাবে দিলে জীবনী শক্তির সাথে অসামঞ্জস্য অবস্থা হয়। এটা সহজবোধ্য নীতি হয় না, পদ্ধতির সহজ সরলতা থাকে না। কথা তো অনেক বলা যায়, সময় প্রতিটা কথারই পরবর্তী সময় রেফারেন্স আছে এবং এটা ধারাবাহিক আলোচনা আছে। ইনশাল্লাহ আপনারাও এইটা রেফারেন্স, এই কথাটা যে বললাম আমি কেন বললাম এই জন্য যে দ্রুত আরোগ্যের জন্য সময়কে হেনিম্যান বলেছে। হেনিম্যান এটা ক্লিয়ার করে দিছে, ক্লিয়ার করে দিছে যে অর্ধেক সময়, 1/4 সময়, তা অপেক্ষা কম সময় লাগবে। 2 নাম্বার সূত্র যেখানে চিন্তার উৎস, হেনিম্যানের চিন্তার উৎস 2 নাম্বার সূত্র, অর্থাৎ অর্গানন 1 প্রথম সংস্করণ, আর চিন্তার পরিসমাপ্তি অর্গানন 6ষ্ঠ সংস্করণ। তিনি ফাইনাল প্রমাণ করে দিয়েছেন এবং এইখানে তিনি অনেক কথা বলেছেন। সেই কথাগুলো ইনশাআল্লাহ যখন এই আলোচনাগুলো আসবে তখন আসবে। সতর্ক, এইখানে একটু কথা বলতে হয়, এই জন্য যে না 50 সহস্রতমিক করাটা বা নতুন পদ্ধতিতে করলে ঔষধ সুনির্বাচিত সদৃশ হতে হবে। আমি প্রশ্ন করি, আপনি যে শততমিক করেন সেইটা কি সুনির্বাচিত করেন না, সদৃশ করেন না? কোথায় হেনিম্যান বলেছে যে সুনির্বাচিত ছাড়া আর সদৃশ করা ছাড়া ঔষধ প্রয়োগ করা যাবে? কোথাও বলেনি। তাহলে আপনি এই কথাটা মানে খোরা অজুহাত দাঁড় করাবার দরকার নেই। ঔষধ উচ্চ শক্তিতে দিতে হবে আগেও বলেছে অ্যানিমে, এখানেও বলেছে। এটা মানতে আপনার অসুবিধা কি? মানতে একটু অসুবিধা। জলে গুলে, পানিতে গুলে আপনি দিচ্ছেন না, দিতে পারবেন না, এইটা হলো সমস্যা। কেন? পঞ্চম সংস্করণে তো পানিতে গুলের কথা বলা আছে। আপনি পঞ্চম সংস্করণও মানেন, আপনি মানেনটা কি? চতুর্থ সংস্করণ মানে যথাযথ ক্ষুদ্র মাত্রায় প্রয়োগ করতে হবে। আপনি হয় পঞ্চম সংস্করণও মানেন, তাহলেও একটা কথা আছে। আপনি পঞ্চম সংস্করণ মানেন না, আপনি চতুর্থ সংস্করণ মানেন। আর পূর্ব যুগের যাদের হাতে চতুর্থ সংস্করণ ছিল, যারা চিকিৎসা করেছেন তখন, তার মত অনুযায়ী তাদের সেই বিজ্ঞ লোকদের কথাগুলো আপনি মানছেন। অন্যের কথা চর্বিত চর্বণ আপনি এখনও মেনে যাচ্ছেন। আপনি নিজে চিন্তা করতেছেন না, আপনি অর্গাননের কাছাকাছি থাকতে পারতেছেন। ওয়াই? যথার্থ ক্ষুদ্রমাত্রা আলোচনা হবে ইনশাল্লাহ পরবর্তীতে। প্রয়োগ কীভাবে করতে হয় এগুলো আমরা নতুন পদ্ধতিতেই দ্রুত আরোগ্য, এটা হাতিয়ার, এটা আমরা বিশ্বাস করি এবং এই অনুযায়ী আমরা পথ চলব। পরবর্তী আলোচনায় আসতেছি। এরপরে আরোগ্যের ক্ষেত্র প্রস্তুত, চিকিৎসককে প্রস্তুতি গ্রহণ করতে হবে। 3 নাম্বার, এটা 3 নাম্বার অ্যাফোরিজমকে আমি বলি, যেমন 1 নাম্বার অ্যাফোরিজমকে মূল ভিত্তিভূমি বলি, 3 নাম্বারকে ডালপালা একেবারে সব আছে, একেবারে সব অর্গাননে যা আছে, অর্গানন পুরো অর্গাননের ভিতরে যা আছে তা কিন্তু 3 নাম্বার সূত্রের আলোকে বুঝিয়ে দেওয়া সম্ভব। 3 নাম্বার সূত্রে সব আছে। 1-2 তো আগেই বলেছি। দেখেন 3 আরোগ্যের প্রতিবন্ধকতা সম্পর্কে 3-4-এর মধ্যে কথাটা আছে। 5 থেকে 18 পর্যন্ত আছে রোগে যে আরোগ্য করতে হবে। কি আরোগ্য করতে হবে? রোগের ভিতরে কি বাইরের জিনিস আরোগ্য করতে হবে? না, ভিতরের জিনিস স্পষ্ট বলা আছে। সর্বাপেক্ষা উপযোগী ঔষধ কি, তাও তো বলা আছে 71 থেকে 104-এর মধ্যে। মানে সোজা কথা, আমি যদি রেফারেন্স দিয়ে এখানে যারা শর্ট স্ক্রিনশট রাখতে পারেন রেখে দেন আপনারা। আর আমার লেকচার তো ইনশাল্লাহ আমি ইউটিউবে দিয়ে দেবো, আমার ওয়েবসাইটেও দিয়ে দেবো, সেখানেও পাবেন আপনারা। এখানে একেবারে ধারাবাহিকভাবে দেওয়া আছে পুরো 291টি সূত্র একেবারে এইটার মধ্যে, এই প্যাকেটের মধ্যে, এই প্যাকেজ করা আছে, একেবারে প্যাকেট বন্ধ করা আছে 3 নাম্বার অ্যাফোরিজমের মধ্যে। 1 নাম্বার সূত্রে হলো ভিত্তিভূমিটা স্থাপন করা আছে, আর 3 নাম্বার সূত্রটা একেবারে ডালপালা মিলে একেবারে দেখিয়ে দেওয়া আছে। এই সবগুলা লাগবে। তাহলে এই সবগুলা আরোগ্যের ক্ষেত্রে চিকিৎসকের প্রস্তুতি পর্বের জন্য এই সবটা আপনাকে দরকার। আপনার ধারাবাহিক একদিনে তো এইগুলা অর্জন করা যাবে না, কিন্তু অর্গাননে যে আছে এটা তো আপনি জানবেন, এটা এতটুকু তো জানা দরকার। এখন পরের মুখে ঝাল কতদিন খাবেন? নিয়ম নীতি লেখা আছে আরেকজনের বই, 10 জনে লেখছে একরকম হয় না, 10 রকম হয়েছে নিয়ম। মাত্রা সম্পর্কে এক একজনের বইয়ের সাথে আরেকজনের বই বনে না। শক্তি সম্পর্কে একজনে বলে এই রোগের জন্য এই শক্তি, এই জন্য এই রোগের জন্য এই শক্তি। এইসব কথা কেন মানতে যাবেন আপনি? কেন অর্গাননের কাছাকাছি করবেন না? অর্গানন আলোচনা করতে হবে, প্রত্যেককে অর্গাননের আলোচনার পথ ধরেই অগ্রসর হতে হবে। যত ব্যাপক আলোচনা অর্গানন হবে ততই হোমিওপ্যাথি আসলে নতুন পথ
আবিষ্কার হবে এবং নতুন পথে আমরা অগ্রসর হয়ে হোমিওপ্যাথির উন্নয়ন সাধন করতে পারব। গুণ বৈশিষ্ট্য এখানে আলোচনার কথা বলা আছে। আসলে কি আরোগ্য করতে হলে আপনার কি করতে হবে, কি আরোগ্য করতে হবে, এটা দুইটা কথা জানতে হবে, বেশি না তো। কি আরোগ্য করতে হবে, কিভাবে করতে হবে। কি আরোগ্য করতে হবে, এই 3 নাম্বার অ্যাফোরিজমের মধ্যে কেউ 7টা পয়েন্ট ভাগ করেছে, কেউ 8টা পয়েন্ট ভাগ করেছে, কেউ 11টা পয়েন্ট ভাগ। আমার ভাগাভাগি অত দরকার নাই। আমার কি আরোগ্য করতে হবে, কিভাবে আরোগ্য করতে হবে, এইটা জানতে হবে। কি আরোগ্য করতে হবে, রোগে কি আরোগ্য করতে হবে, এই জিনিসটা জানতে হবে। এই অ্যাফোরিজমটা আলোচনার জন্য অন্তত 2টা ক্লাস দরকার। কি আরোগ্য করতে হওয়ার জন্য একটা, আর কিভাবে করতে হবে এর জন্য আরেকটা আলোচনার জন্য দরকার। তো আমি ঘরে প্রবেশ করলাম, অর্গাননের ঘরের মধ্যে কি আছে আমি সবটা দেখে নেব আজকে। তো রোগে কি আরোগ্য করতে হবে এইটাকে আমাদের খুঁজে বের করতে হবে। ঔষধের আরোগ্যকারী শক্তিটা কি, এটাও ইনশাল্লাহ আমরা বের করব সামনের আলোচনাগুলোতে। স্পষ্টভাবে ব্যাখ্যাত মূলনীতি তো সদৃশ বিধান, এইগুলো আমরা জানবো। আর 3টা জিনিস কি, সর্বাপেক্ষা উপযোগী ঔষধ নির্বাচন কিভাবে করব, যেটা ইনশাল্লাহ আমরা যখন রোগীলিপির উপরে ক্লাস করব তখন আমরা এটা আলোচনা করব। ঔষধ প্রস্তুত, প্রয়োগ ও পুনঃপ্রয়োগ একসাথে লেখলাম, কেউ এটাকে ভাগ করে লেখে, কারণ ঔষধের বিষয় তো। আর আরোগ্যের প্রতিবন্ধকতা অপসারণ, এটার উপরে বোধহয় আগামী আমার ক্লাসের পরেই বোধহয় 10 তারিখে একটা ক্লাস এটার উপরে আছে। সম্ভবত শ্রীকান্তবাবু ক্লাসটা করবেন। আরোগ্যের প্রতিবন্ধকতা বা বাধাসমূহ কী কী তিনি আলোচনা করবেন। এটা ধারাবাহিক আলোচনা অর্গাননের ভিত্তিতে চলতেই থাকে ইনশাআল্লাহ। তাইলে আরোগ্যকারী চিকিৎসককে জানতে হবে কি, আরোগ্যকারী চিকিৎসককে জানতে হবে রোগ বিজ্ঞান জানতে হবে, ভেষজ বিজ্ঞান জানতে হবে, প্রয়োগ নীতি জানতে হবে, আরোগ্যের পথের বাধাটাকে আমাদের অপসারণ করতে হবে। তাইলেই আমরা মূলত আমাদের পথে অগ্রসর হতে পারব। এই কথাগুলো যদি না জানি তাইলে আমাদের পক্ষে আরোগ্য করা এবং দ্রুততম আরোগ্য করা তো দূরের কথা, আরোগ্য করাই সম্ভব হবে না, আরোগ্য করাই সম্ভব হবে না। এই জন্য আমরা দেখেন, কথা বললে তো আসলে এই কথাগুলা প্রত্যেকটা কথাই রোগবিজ্ঞান নিয়ে কথা বললে রোগের সম্পর্কে বিশদ আলোচনা 72 নম্বর সূত্র থেকে একেবারে 82 নম্বর সূত্র আলোচনা হবে। ভেষজ বিজ্ঞান নিয়ে অনেক আলোচনা হতে পারে, প্রয়োগ নীতি। এখন অর্গাননকে মানে আমরা যদি আরোগ্যকারী চিকিৎসককে এই কথাগুলো জানতে হবে। কেন জানতে হবে, রুগীকে আরোগ্য করার জন্য। কীভাবে আরোগ্য করার জন্য, দ্রুত আরোগ্য করার জন্য। এই জায়গাটাও আমি একটু কথা বলে বলতে চাই। দ্রুত আরোগ্য আর কত হবে, দেখেন দ্রুত আরোগ্যের কথা যদি বলতে হয়, ফিনিশিংয়ে যেই কথাটা আমি বলবো যে দ্রুত আরোগ্যের কথা যদি বলতে হয় তাইলে একটা রেফারেন্স মনে পড়ে যায়। সেই রেফারেন্সটা এই ইদানিংকালে ঘটে যাওয়ার, ইদানিংকালে ঘটে যাওয়ার রেফারেন্স। সেটা হলো জ্বরের রুগী আমার নিজের, হঠাৎ করে সর্দি হাঁচি কাশি জ্বর, ভাবলাম যে কীরকম একটা অবস্থা খুব খারাপ। তো নিজের যদি আমরা কিন্তু তাড়াহুড়া করা তো ঠিক না, কিন্তু নিজের রোগ হইলে তাড়াহুড়া করতে হয়। এটা বোধহয় সকল ডাক্তার করে কিনা জানি না, আমিও করি। মানে মনে হয় যে ওষুধ সব খেয়ে ফেলে একসাথে, ভাবখানা এরকম। তো জ্বর হলো, মনে হলো যে মাথা খুব ভার, মাথা নাড়তে পারতেছি না, সর্দি হাঁচি হয়ে গেল, তো ব্যথা ট্যাথা আছে। আর আগের দিন একটুখানি বৃষ্টিও হয়েছিল, তো ভাবলাম যে হয়তো রাজটক্সির ব্যাপার, পায়েটায় ব্যথা, আমি রাজটক্স খেলাম। রাত্রে রাজটক্স ছিলাম, ব্যথা একটু কম থাকলেও সকালের দিকে মাথা ভার, মাথাগুলো নাড়তে পারতেছি না, একেবারে কেমন যেন ক্লান্তি, দুর্বল। দেখলাম যে রাজটক্স খাওয়াটা বোধহয় আমার ঠিক হয়, রাত্রে তাড়াহুড়া করে খেলাম। তো আরেকটু চিন্তা ভাবনা করে একটু দেখলাম যে কী করা যায়। সেই জায়গাটায় গিয়ে আমি খেলাম জেলসিমিয়াম খেলাম। তো জেলসিমিয়াম খেলাম, সকালে খেলাম, ভাবলাম যে একটু ভালো লাগতেছে। আবার 2 ঘন্টা পর খেলাম, 2-2.5 ঘন্টা পরে আবার খেলাম, 2 ঘন্টা পর তরুণ লোক হিসাবে আমি খেলাম।
তারপরে আমি অলরেডি সুস্থ ভালো হয়ে গেছে। এই যে ভালো হওয়া, দ্রুত ভালো হওয়া, আরোগ্য হওয়া, আর এখনকার জ্বর হইলে তো যে অবস্থা হয় সেটা পরীক্ষা নিরীক্ষা কত যে ঝামেলা। আমার নাতির গত পরশুদিন তো আমিও ঘাবড়ে গেছি, দেখেন যে নাতির অবস্থাটা এত খারাপ, পাওটাও ব্যথা, জ্বর টর সর্দি হাঁচি। ওই মাদ্রাসায় যায় ছোট্ট ওকে নিয়ে, ঠান্ডা লাগাইছে। প্রথম তো ভাবলাম যে এইটাই হবে বোধহয়, তো ঔষধ, ওর ওর বাবাও ডাক্তার, তো ও প্রথম আসিয়াই তাকে ওই দিয়ে দিছে ওই কাজটা সেসব দেখে তাকে অন্য একটা এই জেলসিমিয়াম না জানে কি একটা ঔষধ দিছে, ডালকা মারা দিছে, ডালকা, যে সিজনাল অবস্থা, ডালকা দিছে। তো আমার কাছে যখন রাত্রে দেখলাম যে জ্বর হয়ে গেলো 102টি, তো আমি তাকে বললাম যে ডালকানা কী অবস্থা সব বুঝে তাকে ঔষধ দিলাম। কাজটা যেটা তো ব্রায়নিয়ার লক্ষণ, তুই ব্রায়নিয়া দিলাম। কিন্তু সকালবেলা তার পায়ে এত ব্যথা, রাত্রে পা ব্যথাটা আর কিছুতেই কমতেছে না, জ্বরও এই ফিক্সড হয়ে আছে, কোনো কমতেছে না। আবার একেবারে চিন্তায় পড়ে গেলাম যে যে অবস্থা তা কী করা যায়। পরে ভালো করে দেখে, মানে ডাক্তাররা যে ঘাবড়ায় যায়, ডাক্তারদের যে আসলে ঘরের রুগীদের জন্য একেবারে, অন্য হয়তো রুগী হলে এই চিন্তাটা করতাম না, তারও একটা রেফারেন্স দেবো আমি, যে এখানে পরে তাকে আমি অনেক চিন্তা ভাবনা করে তার পাওয়া ব্যথা ট্যাথা সমস্ত কিছু মিলে তাকে রাস্টপ দিছি, এখনও আজ ভালো, সম্পূর্ণ ভালো আলহামদুলিল্লাহ। আজকে মাদ্রাসা যায় না, গতকালকেই ভালো হয়ে গেছে, আজকে খেলাধুলা ব্যাপকভাবে করতেছে, জ্বর আর উঠে নেয়। এখন যেহেতু পাওয়া ব্যথাটা তার দীর্ঘদিনের আগেও ছিল, এই জন্য রাস্টপসটাই খেতে বলছি। পরবর্তীতে ফিনিশিংয়ে হয়তো অন্য ওষুধ লাগবে, আমি কোনো চিন্তা ভাবনা করতেছি, এবং সেটা হয়তো দেওয়া হতে পারে। এর চেয়ে তারা কী চাই। আর বাসার থেকে বলতেছিল যে ওরা তাহলে হাসপাতালে ভর্তি করো, আর নাইলে অন্তর্বাসে কাজ করো, ওরে টেস্টগুলো করানো দরকার। মানে একটা শুরু হয়েছে কথা যে হোমিও চিকিৎসা চলুক, কিন্তু টেস্টগুলো করে বাপখানা এরকম। তো আল্লাহর রহমতে লাগে না। আরেকটা ব্যর্থতার কথাও এর সাথে আমি যোগ করে দেই, সেটা দেখেন, আমার এক ছাত্র, সে প্রথম ডালকা মারা খাওয়ায় আমার কাছে নিয়ে আসে ঔষধ। তো কি করা যায়, ও লক্ষণ টক্ষণ নিয়ে দেখলাম যে যা সে বলতেছে, ছাত্র, সে ডাক্তারি পড়তেছে, পাশও করছে, সেটা চেম্বারও আছে। তো কি করা যায়, মানে মা সহ নিয়ে আসতে বলছি, মা সহ আসার পরে দুধ খাইতে চায় না, এরকম করে না, পানি চায় না, মুখে দিলে ইয়ে করে, পানি একটু একটু করে খায়। সব কিছু মিলে আমার কাছে মনে হলো যে আর্সেনিকই তার কৌশল। আর টাইমটাও ঠিক আছে, 2টার দিকে বেড়ে যায়, আবার রাত্রে 11টা 12টার দিকে বেড়ে যায়, সব কিছু মনে হলো আমার কাছে। ভুল তো আমার মানুষেরই হয়। তো হলো রাস্ট না, সরি, মানে তাকে ওই আর্সেনিক দিতে বললাম। আর্সেনিক ডোজ দিল, খাওয়ার পরে পরের দিন আমি সকালে আর্সেনিক দিতে বললাম, বিকেলের দিকে আবার দিতে বললাম। 101, মানে 102 থেকে জ্বর 101 নেমে 101 পর্যন্ত যে আছে থেমে, আর পরের দিনও কমে নাই, তারপরের দিনও কমতেছে না। আমি ওষুধ বন্ধ করে দিলাম, আমি বললাম যে ওষুধ বন্ধ থাকে। ঔষধ একদিন পুরা বন্ধ রাখছে, তাতেও কমলো না। এখন আমি দুশ্চিন্তা করছি রাত্রে কি করা যায়। গতকালকে এই রাত্রে, গত পরশু দিন রাত্রে বললো স্যার কী করি। তো বিশ্বাস আছে আমার প্রীতি, তো আমি বললাম যে একটা কাজ করেন, আপনি আর ঔষধ দিয়েন না রাত্রে। তারপরে আমি অনেক চিন্তা ভাবনা করে আমি আবার রিং করলাম, যে আমি 1 ঘন্টার পরে রিং করতেছি। আমি পরে রিং করলাম, তো ওনার কাছে ওষুধ আছে, তো আমার থেকেই ওষুধ টষুধ নিছে, আছে। তো আমি অনেক চিন্তা ভাবনা করে তার কিছু লক্ষণ আমার জানা আছে, ঘেটে ঘুটে দেখলাম যে কোথাও কোনো বাধা এবং কোনো সমস্যা আছে, এবং সেই বাধাগুলো আমার কাছে যেটা মনে হলো শরীর বাধা। আমি তাকে বললাম যে আপনি একটা ডোজ 2 নাম্বার সালফার বানিয়ে একবারই খাওয়ান, সালফার একটা ডোজ আপনি খাওয়ায়। তো বলে সালফার খাওয়াবো, সে আবার বারবার জিজ্ঞাসা করতেছে, আমি বলছি আপনি খাওয়ায়। 3 দিন পর্যন্ত 101 জ্বর, একটুকু নামতেছে না, কোনো আপ ডাউন নেই। তো খাওয়ালো, খাওয়ার পরে রাতে বলছি যে 10টা 11টা 2 ঘন্টা পরে আপনাকে রিং দিয়ে। তো রিং দিছে, কয় না স্যার একই অবস্থা, কমতেছে না। আমি কই কোনো ঔষধ, আর কোনো ঔষধই দেবেন না, অপেক্ষা করেন, আপনি অপেক্ষা করেন। বলে স্যার অপেক্ষা করব, বাসায় সমস্যা করতেছে, কী করি। আমি কোনো চিন্তার কারণ নাই, ইনশাল্লাহ কালকে সকালবেলা আপনি রিং দিয়ে। তো সকালে ফজরের পরেই রিং দিছে, স্যার একই অবস্থা। আমি বলছি যে আমার বিশ্বাস ছিল যে একটা কিছু শো করবে। তো 9টার সময় আমাকে ফোন করলো, 9টার সময় ফোন করে পরদিন
গতকালকে 9টার সময় ফোন করে বলতেছে, আলহামদুলিল্লাহ স্যার, জ্বর একেবারেই নেমে গেছে। জ্বর প্রায় 1 ঘন্টা পরে আপনাকে ফোন করলাম, একেবারেই নেমে গেছে, জ্বর নাই, একেবারে 97, কোনো জ্বর টর নাই, এবং বাচ্চা খেলতেছে, সব কিছু ভালো, বাচ্চা ভালোর দিকে। কালকেও ফোন করছে, আজকেও ফোন করছে, ভালো, কোনো সমস্যা দেখা যায় না। তাইলে আমরা কখনো কখনো ঔষধ দিতে ভুল করি, ব্যর্থ হই, কিন্তু হোমিও ঔষধ আসলে চমৎকার কাজ করে। এই রকম রেফারেন্স তো অনেক দেওয়া যায়। দ্রুত আরোগ্য, এর চেয়ে দ্রুত আরোগ্য আমরা কি চাই? সে তো হাসপাতালে নিতে চায় না, এই জন্য করোনা টেস্ট করবে, এটা করবে, ওইটা করবে। যাই হোক, আমরা তো আসলে আরোগ্যে এভাবে করে দিতে পারি। এই আরোগ্য যদি এইভাবে করে আরোগ্য দেওয়া যায়, রুগীকে ভালো সাজেশান দেওয়া যায়, তার পরিবেশকে ঠিক রাখা যায়, এবং তার যে রোগ উৎপাদন, চারিদিকের যে পরিবেশ, সব কিছু তাকে নিয়ন্ত্রণ করা যায়, ওষুধ দেওয়ার পরে তাকে যদি পরামর্শ দেওয়া যায়, এটাই তো স্বাস্থ্য সংরক্ষণের কাজ। মানুষকে সুস্থ রাখার উপায় তাকে জানতে হবে বিভিন্নভাবে। আরও বিষয় ব্যাখ্যা, আরও এই বিশদ ব্যাখ্যার প্রয়োজন আছে, কিন্তু আমি যথাসময়ে ইনশাল্লাহ শেষ করব, এটা আমার একটা খেয়াল যে আলোচনা যথাসময়ে শেষ করা উচিত। আরোগ্যের ক্ষেত্র ও চিকিৎসকের প্রস্তুতি পর্বসমূহ আমি জানলাম, যে এটা আমরা জানতে পারলাম। এখন দ্রুত আরোগ্যের জন্য আমরা জানলাম অর্গাননের নিয়ম নীতি, দ্রুত আরোগ্যের প্রধান উপাদান, এটা আমরা জেনে গেছি। স্বাস্থ্য পুনঃসংস্থাপনের কথা জেনেছি, এর বাস্তব দিক নির্দেশনাসমূহ আমরা জেনেছি। নতুন পদ্ধতি যে দ্রুত আরোগ্যের প্রধান হাতিয়ার, এটা আমরা বিশ্বাস করি অন্তঃকরণে, এবং নিজেরাও প্রয়োগ করি। আরোগ্যের ক্ষেত্র ও চিকিৎসকের প্রস্তুতি পর্বসমূহ আমরা যথাসম্ভব যতটুকু সার সংক্ষেপটা আমরা জানলাম। অর্থাৎ রুগীর সাথে আমার যে বাণিজ্য, অর্থাৎ রুগীর সাথে চিকিৎসকের যে অলিখিত আন্তরিক একটা চুক্তি, যে তাকে ভালো করার যে প্রবণতা আমার মধ্যেও থাকবে, রুগীর মধ্যেও যে আকাঙ্ক্ষা আছে, বিশ্বাস আছে আমাদের প্রতি, সেই যে ট্রেড, সেই যে বাণিজ্য, সেটা আমরা তখনই করতে সার্থক হব যখন আমরা সঠিক হোমিওপ্যাথির অর্গাননের পথ ধরে আমরা পথ চলতে পারবো। তবেই আমরা ইনশাআল্লাহ সার্থকতার পথে অগ্রসর হতে পারবো। আমার পরবর্তী আলোচ্য বিষয়, যদি সুযোগ পাই আপনাদের সামনে, আমি ইনশাআল্লাহ রোগের কারণ ও রোগীলিপির মৌলিক উপাদান, অর্গানন পর্ব 4 আমি আলোচনা করব। আজকে অর্গানন আলোচনা করতে গিয়ে এক থেকে 4 পর্যন্ত অধ্যায়ের সংক্ষিপ্ত সার বর্ণনা করা হয়েছে মূলত, তার সাথে আনুষঙ্গিক কিছু কথা বলা হয়েছে। অর্গানন পর্ব 4-এর মধ্যেও এইভাবে করে আমরা ধারাবাহিকভাবে অর্গাননের দিকে অগ্রসর হব। আমরা সেখানে চিররোগ, অচিররোগ, অনেক কিছু আমরা জানতে চেষ্টা করব, এবং মৌলিক কথাগুলা, মৌলিক উপাদানগুলা কি কি রোগীলিপি নেওয়ার, তা সে কথাগুলো আমরা জানতে চেষ্টা করব। আপনাদের সকালের সুস্বাস্থ্য কামনা করে সকলকে ধন্যবাদ দিয়ে আজকের মতো আলোচনার এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আলাউদ্দিন স্যারকে অত্যন্ত সুন্দর এবং মূল্যবান আলোচনা উপহার দেওয়ার জন্য। এবং সবাই এখানে অনেক মন্তব্য এসছে, এবং এ ব্যাপারে সবাই খুব যে সফল আলোচনা এবং সুন্দর আলোচনা, সবাই খুব প্রশংসা আমরা পেয়েছি। তো এ পর্যায়ে আপনার আমাদের আগামী ক্লাস আগামী বুধবার আলোচনা হবে। ম্যাটেরিয়া মেডিকা আমাদের সম্মানিত আলোচক ডাক্তার ফালুক রাই স্যার, এবং আগামী রবিবার আমাদের আলোচনা করবেন আমাদের ইন্ডিয়ার, জানেন আপনারা, তো হরিমোহন চৌধুরী সুযোগ্য সন্তান একটা শ্রীকান্ত চৌধুরী। তো আমি দাদা আছেন এখানে, আমি দাদাকে আনমিউট করে দিচ্ছি। দাদার আগামী ক্লাস সম্পর্কে যদি দুই একটা কথা বলেন, যারা আছেন এখন কয়েকজন। দাদা, আপনি একটু আনমিউট করে আপনি আগামী রবিবার আপনার ক্লাস আপনি দু একটা কথা সবাইকে একটু জানাতে পারেন। দাদা। আসলে আমি নিজে ভীষণ শঙ্কিত যে এত ভালো ভালো বক্তা আছে, আমার সমস্ত সিনিয়র, দীর্ঘদিনের অভিজ্ঞতা, এখানে আমি তাদের কাছে তো আমি খুব জুনিয়র বলে এখানে আমার কিছু বলতে দেওয়া, এটা আমার ক্ষেত্রে একটা মানে
বলতে পারেন এটা আমার কাছে একটা অন্যরকম একটা মানে এক্সাইটিং, যে যে ওনাদের এত সুন্দর সুন্দর আলোচনার মধ্যে, আর আমি তো খুব একটা ভালো বলতে পারি না, ওনারা এত তাত্ত্বিক লোক, ডাক্তার আলাউদ্দিন, ডাক্তার ফারুক ইলাহি আমার ভীষণ নিকট লোক, আমার সিনিয়র। আমি সবসময় তাদের আলোচনা শোনার চেষ্টা করি। আর মনে হয় কিছু বলবেন, আমি জি। স্যারকে আনমিউট করে দিছি। এক মিনিট, স্যার এক মিনিট। স্যার। ধন্যবাদ দাদা শ্রীকান্ত বাবু, অত্যন্ত প্রশংসামূলক কথা বলেছেন, যার আমি যোগ্য নই। অত্যন্ত সুন্দরভাবে তিনি বক্তব্যটা শুনেছেন, এতেই আমি ধন্য। তিনি আলোচনা করেছেন, ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। তো আমরা আজকে আর সময় নিব না। সবাই সুস্থ থাকবেন এবং আগামী ক্লাসে আবার দেখা হবে, আপনারা মূল্যবান আলোচনা শুনবেন। তো এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।